ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। সম্প্রতি WBCS মেন্স 2022 কমপ্লিট হয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র পেপার 5 ইন্ডিয়ান ইকোনমির যে 100টি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আর ইন্ডিয়ান ইকোনমিতে কিছু কারেন্ট ইভেন্ট অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আসে, এখানে কতগুলি এসেছে, কোথা থেকে এসেছে আমরা সেগুলো দেখব। এখন এক এক করে যদি আমরা দেখি, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে which one of the following is not an indicator of globalization, অর্থাৎ এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে কোনটি গ্লোবালাইজেশনের ইন্ডিকেটর নয়, অর্থাৎ গ্লোবালাইজেশনকে ইন্ডিকেট করে না। এক এক করে যদি দেখি আমরা, ওপেনিং অফ দ্য ইকোনমি ফর আনরেস্ট্রিক্টেড ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস, এরপরে কি আছে অ্যালোয়িং ফ্রি ক্যাপিটাল মুভমেন্ট অ্যামং নেশনস, সি নম্বরে আছে ফ্রি মুভমেন্ট অফ টেকনোলজি অ্যামং নেশনস, ডি নম্বরে আছে অ্যাচিভিং এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। এখন গ্লোবালাইজেশন কি? দেখো, গ্লোবালাইজেশন হচ্ছে কোনো একটি দেশ, এই একটি দেশের মধ্যে যে হিউম্যান রিসোর্স থাকে সেই হিউম্যান রিসোর্স গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করে। এখন এই গুডস অ্যান্ড সার্ভিস যদি নিজের কান্ট্রির মধ্যে বা নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ রেখে দেয়, মানে ক্লোজড করে দেয়, মানে অন্য দেশের সাথে কোনো রকম ব্যবসা বাণিজ্য করছে না, তখন আমরা সেই দেশকে বলবো গ্লোবালাইজেশন হয়নি, অর্থাৎ গ্লোবালাইজড হয়নি। ক্লিয়ার? এখন এই দেশ যদি অন্য কোনো দেশের সাথে, বিদেশের সাথে ইম্পোর্ট এবং এক্সপোর্ট শুরু করে দেয়, তখন আমরা বলবো সেই কান্ট্রি গ্লোবালাইজড হয়ে গেছে বা তার গ্লোবালাইজেশন হয়েছে। এখন এই যে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশন কিন্তু একটি ধীর কনসেপ্ট, অর্থাৎ একদিনে হয় না। আমাদের দেশের একটি বিগেস্ট অ্যাচিভমেন্ট বা ব্রেক থ্রু বলতে পারো, সেটি কত? সেটি ছিল 24 জুলাই 1991 at the time of প্রাইম মিনিস্টার PV নরসিমহা রাও আর ফাইন্যান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিং। সেই সময় LPG রিফর্ম আনা হয়েছিল। এখন এই LPG রিফর্ম কি? LPG রিফর্ম হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। অর্থাৎ লিবারালাইজেশন মানে হচ্ছে কোনো একটি দেশের অর্থনীতিকে অনেক বেশি মুক্ত করা বা লিবারালাইজ করা। প্রাইভেটাইজেশন মানে সেই কোনো একটি দেশের অনেক যদি পাবলিক সেক্টর থাকে, অর্থাৎ গভর্নমেন্ট সেক্টর থাকে, সেগুলোকে কিছু প্রাইভেট করা। আর তার সাথে গ্লোবালাইজেশন করা। গ্লোবালাইজেশন মানে হচ্ছে অন্য দেশের সাথে এই যে ইম্পোর্ট আর এক্সপোর্ট এগুলোকে বাড়ানো, অর্থাৎ এখানে যে রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশনগুলোকে কমিয়ে দেওয়া। ক্লিয়ার? এখন এখানে যে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশন কনসেপ্টগুলো যদি আমরা এই অপশনগুলোতে দেখি, অপশনগুলোতে প্রথমে কি আছে? ওপেনিং অফ দ্য ইকোনমি ফর আনরেস্ট্রিক্টেড ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস। তার মানে কোনো একটি দেশের ইম্পোর্ট আর এক্সপোর্টকে যদি আনরেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, অবশ্যই সেটি গ্লোবালাইজেশনকে হেল্প করবে, অর্থাৎ গ্লোবালাইজেশনকে ইন্ডিকেট করবে। তার মানে প্রথমটি তো অবশ্যই হবে গ্লোবালাইজেশন একটি ইন্ডিকেটর। নেক্সট কি আছে? অ্যালোয়িং ফ্রি ক্যাপিটাল মুভমেন্ট অ্যামং নেশনস, অর্থাৎ দুটো দেশের মধ্যে এই যে ফ্রি ক্যাপিটাল, দেখো এখানে ফ্রি ক্যাপিটাল বলতে কি বোঝানো হয়েছে? ক্যাপিটাল মুভমেন্ট মানে কি? ক্যাপিটাল মুভমেন্ট মানে হচ্ছে FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অথবা আমরা বলতে পারবো FPI ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এই ধরনের ইনভেস্টমেন্ট যখন অন্য কোনো একটি দেশে, একটি দেশ আরেকটি দেশে দেয়, তখন সেই দেশে ভবিষ্যতে তাকে রিটার্ন এনে দেবে, অর্থাৎ এটি হচ্ছে ক্যাপিটাল মুভমেন্ট। ক্লিয়ার? অর্থাৎ আমরা বলতে পারবো এটিও গ্লোবালাইজেশন হেল্প করছে। এরপরে কি আছে? ফ্রি মুভমেন্ট অফ টেকনোলজি অ্যামং নেশনস, অর্থাৎ দুটো দেশের মধ্যে যদি টেকনোলজির স্থানান্তর হয়, এক দেশের টেকনোলজি অন্য দেশকে দেয়, অন্য দেশের টেকনোলজি যদি নিজের দেশে নিয়ে আসে, তাহলে আমরা বলতে পারবো এটিও গ্লোবালাইজেশন হেল্প করছে। 4 নম্বরে কি আছে? অ্যাচিভিং এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। এখন এই এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি মানে কি? দেখো, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি মানে হচ্ছে দুটো দেশের কারেন্সি, তাদের মধ্যে যে রেট থাকে সেই রেটকে আমরা বলি এক্সচেঞ্জ রেট। যেমন এই সময় যদি বলি $1 অর্থাৎ US ডলার সমান অলমোস্ট 84 ইন্ডিয়ান রুপিস, 84 ইন্ডিয়ান রুপিস। এখন এটিকে আমরা বলতে পারবো এক্সচেঞ্জ রেট। এখন এই এক্সচেঞ্জ রেট সাধারণত গ্লোবালাইজেশনকে ডিরেক্টলি হেল্প করে না, কিন্তু এই এক্সচেঞ্জ রেট আমরা যদি একটু ভালো করে দেখি, এক্সচেঞ্জ রেট হেল্প না করলেও এক্সচেঞ্জ রেটকে কিভাবে এর স্টেবিলিটি আনা যেতে পারে? এক্সচেঞ্জ রেটকে মূলত 3টি উপায়ে বা 3টি তার প্রসেস আছে, এই 3টি উপায়ে ম্যানেজ করা যেতে পারে। একটি হচ্ছে ফিক্সড উপায়ে অথবা ফিক্সড এক্সচেঞ্জ রেট। ফিক্সড এক্সচেঞ্জ রেট মানে কি? একটি দেশের কারেন্সি অন্য একটি দেশের কারেন্সির সাথে পেগড থাকবে। পেগড মানে কি? পেগড মানে হচ্ছে তার উপর ডিপেন্ড করে তৈরি হবে। যেমন সৌদি রিয়াল 3.75 এইরকম সৌদি রিয়াল পার US ডলার, অর্থাৎ এই US ডলারের ওপর পেগড করে তৈরি করা হয়েছে। অর্থাৎ US ডলার যদি তার ভ্যালু কমে, সৌদি রিয়ালের কমবে,
ভ্যালু যদি বাড়ে সৌদি রিয়ালের বাড়বে। এখন এটিকে আমরা বলবো ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। ইন্ডিয়া এটিকে অ্যাডাপ্ট করেনি। কেন অ্যাডাপ্ট করেনি? 2 নম্বরে দেখো, বুঝতে পারবে। এরপরে কি আছে? ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এখন ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মানে কি? ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে কোনো একটা দেশের কারেন্সি যখন ফিক্সড করে দিচ্ছেন অন্য কোনো কারেন্সির সাথে, মেজর কারেন্সির সাথে, তখন ফরেন এক্সচেঞ্জ মার্কেট তাকে হেল্প করতে বলছে কোনো একটি দেশের কারেন্সি, তার যে রেট, সেই রেট কী হবে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ঠিক করবে কোনো একটি দেশের কারেন্সির রেট কীরকম হবে, এটিকে বলা হবে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এখন ইন্ডিয়া এটিকেও ডিরেক্টলি এটিকে অ্যাকসেপ্ট করেনি বা এটিকে নেয়নি। তবে ইন্ডিয়া কী নিয়েছে? তবে ইন্ডিয়া নিয়েছে ফ্লোটিং ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এখন ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মানে কি? মানে হচ্ছে ইন্ডিয়ার কারেন্সির এক্সচেঞ্জ রেট অন্য দেশের সাথে কী হবে সেটি ঠিক করে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যদি কোনো রকম কিছু গন্ডগোল হয়, যদি কোনো রকম প্রবলেম হয়, তখন আরবিআই সেখানে হস্তক্ষেপ করে এবং আরবিআই তার ফরেন কারেন্সি রিজার্ভ সেগুলোকে সেল অথবা বাই করে এই এক্সচেঞ্জ রেটকে স্টেবল করে। তাহলে এটিকে আমরা বলতে পারবো এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। আমাদের ইন্ডিয়া তাহলে বলতে পারবো ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট রয়েছে। ওকে, এখন এখানে তাহলে বলতে পারবো অপশান ডি এটিকে ডিরেক্টলি গ্লোবালাইজেশনকে ইন্ডিকেট করছে না। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে ইন POW camps during the Vietnam War cigarettes were used as money. This is an example of। এখন দেখো POW camps মানে হচ্ছে প্রিজন অফ ওয়ার। দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, এই দেশের সৈন্য যদি অন্য দেশে ধরা পড়ে এবং বন্দি থাকে, তখন আমরা কি বলবো? সেই দেশে তখন বলবো POW মানে প্রিজন অফ ওয়ার। এখন এখানে বলা হচ্ছে যে ভিয়েতনাম ওয়ারের সময় সিগারেট খেয়ে মানি হিসেবে ইউজ করা হতো। এটি কী ধরনের এক্সাম্পল? কমোডিটি মানি এক্সাম্পল বা কমোডিটি মানি স্ট্যান্ডার্ড, গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড, ব্রিটেন উডস ইনস্টিটিউশন। এখন একটা জিনিস দেখো, এই যে ভিয়েতনাম ওয়ার কখন হয়েছিল? ভিয়েতনাম ওয়ার হয়েছিল নর্থ ভিয়েতনাম ভার্সেস সাউথ ভিয়েতনাম। এটি হয়েছিল 1955 থেকে 1975। এই সময় এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অনেকে এখানে ইনভলভ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে এখানে সিগারেটকে মানি হিসেবে ইউজ করা হতো। এখন মানি কি? দেখো, মানি হচ্ছে কোনো একটি দেশের অ্যাপেক্স ইনস্টিটিউশন, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন আমাদের দেশের ক্ষেত্রে আরবিআই, কোনো একটি কিছুকে যখন লিগাল টেন্ডার হিসেবে সেটিকে ধার্য করে বা লিগাল টেন্ডার হিসেবে অ্যাকসেপ্ট করে, তখন সেটি হয়ে যায় মানি। যেমন এখানে 100 টাকার নোট, এই 100 টাকার নোটের কিন্তু কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই। ইন্ট্রিনসিক ভ্যালু মানে তার 100 টাকার নোটের সাধারণত সেরকম কোনো ভ্যালু নেই, কিন্তু এখানে যেহেতু আরবিআই এটিকে অ্যাপ্রুভ করেছে এবং লিগাল টেন্ডার বলেছে, তাই এটি মানি। কিন্তু এখানে যে POW ক্যাম্প, এখানে POW ক্যাম্পে অবশ্যই কোনো দেশের অ্যাপেক্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে সেই দেশের অ্যাপেক্স মানে টপের যে ব্যাংক রয়েছে, এখানে মানি হিসেবে কাউকে অ্যাপ্রুভ করছে না। কিন্তু POW ক্যাম্পে যারা প্রিজনার্স রয়েছে তারা সিগারেটকে মানি হিসেবে ইউজ করছিল। কেন? কারণ সিগারেট হচ্ছে একটি কমোডিটি যাকে ইউজ করা হচ্ছে, এবং কোনো কমোডিটিকে যদি আমরা মানি হিসেবে ধরি এবং সেটিকে যখন ইউজ করা হয় মানি হিসেবে, তখন আমরা সেটিকে বলি কমোডিটি মানি স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? এখন গোল্ড স্ট্যান্ডার্ড মানে কি? গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে গোল্ডের সঙ্গে যখন ডাইরেক্ট লিঙ্ক থাকবে। এখানে দেখতেই পাচ্ছি সিগারেটের সাথে লিঙ্ক আছে, তার মানে গোল্ড স্ট্যান্ডার্ড এটি হবে না। নেক্সট কি আছে? গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। এখন গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড মানে কি? অর্থাৎ কোনো দেশের গোল্ড এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এই দুটো একসঙ্গে যখন কোনো কারেন্সিতে ব্যাক থাকবে, তখন আমরা সেটিকে বলবো গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। এটিও এখানে হবে না। আর 4 নম্বরে আছে ব্রেটন উডস ইনস্টিটিউশন। এখন ব্রেটন উডস ইনস্টিটিউশন এটি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর ওয়ার্ল্ড ওয়াইড যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য এটি শুরু করা হয়েছিল। তার মানে এটি তো হবেই না। তার মানে আমরা বলতে পারবো এখানে কমোডিটি মানি স্ট্যান্ডার্ড সেটি হচ্ছে সিগারেট। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এভরি। দেখো, ফাইন্যান্স কমিশন আমরা খুব ভালোভাবে জানি যে আর্টিকেল 280 অনুযায়ী, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা তৈরি করা হয় প্রত্যেক 5 বছর। কেন তৈরি করা হয়? যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট তার সাথে স্টেট গভর্নমেন্ট অথবা আরও যে স্টেট গভর্নমেন্ট রয়েছে প্রত্যেকের মাঝে যে ট্যাক্স রেভিনিউ বা ট্যাক্সের
স্টিয়ারিং সেগুলোকে ঠিক করা যায়, ট্যাক্স কীরকমভাবে শেয়ার করা যাবে, তার সঙ্গে গ্র্যান্ট ইন এইড মানে কি? গ্র্যান্ট ইন এইড মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি স্টেট গভর্নমেন্টকে কোনো রকম এইড দেয় তখন আমরা বলবো সেটিকে গ্র্যান্ট ইন এইড। তাহলে সেই সবের হিসাব করার জন্য, সেই সবের শেয়ারিং কীভাবে হবে সেটি দেখার জন্য এই ফাইন্যান্স কমিশন এটিকে কনস্টিটিউট করা হয়, আর এটি করা হয় আর্টিকেল 280 অনুযায়ী। ক্লিয়ার? নেক্সট কি আছে? নেক্সট আছে দ্য টেইলার্স রুল in monetary policy specifies that if inflation rises by 1 percentage point, দেখো এখানে বলা হয়েছে টেইলার্স রুল অনুযায়ী যদি ইনফ্লেশন 1% বাড়ে তবে কি হবে? চারটি অপশন আছে। দ্য নমিনাল ইন্টারেস্ট রেট শুড বি ইনক্রিজ বাই 1 percentage point, দ্য নমিনাল ইন্টারেস্ট রেট শুড বি ইনক্রিজ বাই টুয়াইস দ্যাট রেট। তাহলে কি বলা হয়েছে যে ইনফ্লেশন রেট যদি 1% বাড়ে, নমিনাল ইন্টারেস্ট রেট 1% হারে বাড়বে অথবা দ্বিগুণ হারে বাড়বে, অথবা 3 নম্বরে বলা হয়েছে মোর দ্যান 1%, অর্থাৎ 1% বেশি হারে বাড়বে, অথবা বলা হয়েছে যে নমিনাল ইন্টারেস্ট রেট শুড বি ব্রট ডাউন, অর্থাৎ কমিয়ে দেওয়া হবে 1%। এখন এই টেইলার রুল কোথায় এসেছে, কোথা থেকে এসেছে? 1993 জন বি টেইলার, তার থেকে এই টেইলার রুলস এসেছে। এখন টেইলার রুলের একটি ইকুয়েশন আছে এবং আমরা সেটিতে যাচ্ছি না। নানান দেশ নানানভাবে সেটিকে ভেঙে নানানভাবে নিজেদের মতো করে সেটিকে ইউজ করে। এখন এই টেইলার যে রুল তার কনসেপ্ট অনুযায়ী বলা হয় এই ইনফ্লেশন যদি বাড়ে বা কমে তবে কোনো একটি দেশের অ্যাপেক্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন আমাদের ক্ষেত্রে আরবিআই, সে ঠিক করবে কোনো একটি নমিনাল ইন্টারেস্ট সেটি বাড়বে না কমবে। এখন নমিনাল ইন্টারেস্ট মানে কি? দেখো নমিনাল ইন্টারেস্ট মানে হচ্ছে ব্যাংকে যখন লোন নিতে যাচ্ছে বা ক্রেডিট নিতে যাচ্ছে তখন যে ইন্টারেস্ট রেট হবে, ইনফ্লেশন যদি বাড়ে, ইনফ্লেশন বাড়ে মানে কি? ইনফ্লেশন অলরেডি বেড়ে আছে, অর্থাৎ মার্কেটে অনেক টাকা আছে। এখন মার্কেটে যদি অনেক টাকা থাকে তার মানে স্টেবিলাইজ যদি করতে হয় তার মানে আমাদের ইনফ্লেশন কমাতে হবে। এখন ইনফ্লেশন কমাতে গেলে মানুষের কাছে কম টাকা থাকবে, অর্থাৎ আমরা বলবো মানুষের কাছে যদি কম টাকা রাখতে হয় তাহলে নমিনাল ইন্টারেস্ট রেটকে বাড়াতে হবে। ওকে, নমিনাল ইন্টারেস্ট রেটকে বাড়াতে হবে। এখন নমিনাল ইন্টারেস্ট রেটকে কতটা বাড়াতে হবে? বলছে যে ইনফ্লেশন রেট যদি 1% হারে বেড়ে যায় তবে নমিনাল ইন্টারেস্ট রেটকে 1% মোর দ্যান 1% হারে বাড়াতে হবে। ওকে, মোর দ্যান 1% হারে বাড়াতে হবে। এখন মোর দ্যান 1% হারে বাড়ালে কী হবে? মানুষের কাছে কম টাকা আসবে, অর্থাৎ ডিসকারেজ করা হবে মানুষকে, যে মানুষ যাতে বিজনেস বা নানান জায়গায় টাকা খরচ কম করে, অর্থাৎ ইনফ্লেশনকে প্রতিহত করা যাবে, ইনফ্লেশনকে থামানো যাবে। ক্লিয়ার? এটি হচ্ছে টেইলার্স রুল। এরপরে কি আছে? which one of the following is not a quantitative credit control method? এখন দেখো quantitative credit control method মানে কি? প্রথমত ক্রেডিট কন্ট্রোল মানে কি? ক্রেডিট কন্ট্রোল মানে হচ্ছে কোনো একজন মানুষ বা কোনো বিজনেস ব্যাংকের কাছে গিয়ে বললো টাকা বা লোন নেওয়ার জন্য গেল। এখন সাধারণত ব্যাংক যখন তখন যাকে খুশি যাকে এই লোন দিয়ে দেয় না, এর জন্য আরবিআইয়ের কিছু গাইডলাইন্স আছে। এখন আরবিআই এই ক্রেডিট কন্ট্রোল মানে লোন কন্ট্রোল দুভাবে করে, একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ, যার মাধ্যমে কোয়ান্টিটিকে মানে কতটা পরিমাণ লোন বা ক্রেডিট সেটিকে কন্ট্রোল করা যাবে। আরেকটি হচ্ছে কোয়ালিটেটিভ। এখন এই কোয়ালিটেটিভের মাধ্যমে কোয়ালিটিকে মেনটেন করা যায়। কোয়ালিটি মানে কোন দিকে ফ্লো হবে, অর্থাৎ ক্রেডিট কোন দিকে দেওয়া হবে, কী রকম সেক্টর দেওয়া হবে, এই সমস্ত কিছুকে যখন মেনটেন করা হয় সেটিকে আমরা বলবো কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটি মানে হচ্ছে কতটা পরিমাণ মেনটেন করা হবে। এখন এই কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ এই ক্রেডিট কন্ট্রোল সাধারণত ব্যাংকের ওপর করা হয়। কেন? কারণ ব্যাংকে মানুষকে অথবা বিজনেসকে এই ক্রেডিট দিচ্ছে, তাহলে আগে কাকে কন্ট্রোল করতে হবে? ব্যাংকে। সেই জন্য ব্যাংকের ওপর এই কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল ইউজ করা হয়। এখন কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে কী কী পড়ে? ওপেন মার্কেট অপারেশন পড়ে, রিপো রেট, রিভার্স রিপো রেট, ভ্যারিয়েবল ক্যাশ রিজার্ভ রেশিও অথবা ক্যাশ রিজার্ভ রেশিও পড়ে, এসএলআর পড়ে, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও পড়ে, আরও অনেক কিছু পড়ে। কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল এটি সাধারণত মার্জিন রিকোয়ারমেন্টস, তার সাথে মোডাল সুয়েশন, এই সমস্ত কিছু পড়ে। এখন অপশানগুলো যদি আমরা একটু দেখি, অপশানে কি আছে? দেখো অপশানে প্রথমটিতে বলা হয়েছে যে ওপেন মার্কেট অপারেশন। এখন এখানে বলা হয়েছে কোনটি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল নয়। দেখো ওপেন মার্কেট অপারেশন মানে কি? ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে ওপেন মার্কেটে আরবিআই এবং আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে এখানে ব্যাংক অথবা এনবিএফসিস প্রত্যেকে আসে ওপেন মার্কেটে। ওপেন মার্কেটে এসে এখানে গভর্নমেন্ট সিকিউরিটিস কেনা বেচা হয়।
এখন আরবিআই যখন কিনবে স্বাভাবিকভাবে আরবিআই মার্কেটে টাকা ছাড়বে, আবার আরবিআই যখন সেল করবে তার মানে তার টাকা চাই, তখন আরবিআই মার্কেট থেকে টাকা শোষণ করে নেবে। এটিকে আমরা বলবো ওপেন মার্কেট অপারেশন, অর্থাৎ এটি ওপেন মার্কেটে হচ্ছে এবং এখানে নানান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে পার্টিসিপেট করছে। আর ওপেন মার্কেট অপারেশনকে আমরা বলতে পারবো একটি ইকোনমির ওভারঅল মানি সাপ্লাইকে এই ওপেন মার্কেট অপারেশন দেখে। ক্লিয়ার? তাহলে রেপো রেট, রিভার্স রেপো রেট কি? দেখো, রেপো রেট হচ্ছে একটি রেট যে রেটের মাধ্যমে আরবিআই থেকে ব্যাংক শর্ট টার্ম ক্রেডিট নেয় কোনো একটি সিকিউরিটিজ বা কোল্যাটারাল ইউজ করে। এখন দেখো, সিকিউরিটিজ বা কোল্যাটারাল ইউজ করে মানে কি? আমরা বলতে পারবো রেপো রেট হচ্ছে সিকিউরড লোন। এখন রেপো রেট যদি সিকিউরড লোন হয়, রিভার্স রেপো রেট কি? রিভার্স রেপো রেট হচ্ছে ব্যাংক যখন কিছু একটা পার্সেন্টেজ হারে আরবিআইকে লোন দেয় তখন আমরা বলবো সেটি হচ্ছে রিভার্স রেপো রেট। এখন এই রিভার্স রেপো রেটে ব্যাংক সাধারণত ইন্টারেস্ট পায়। ওকে, ব্যাংক সাধারণত ইন্টারেস্ট পায়। এখন এই মুহূর্তে যদি বলি রেপো রেট কত, দেখো রেপো রেট হচ্ছে এই মুহূর্তে 5.9%। রিভার্স রেপো রেট কত এই সময় যদি বলি? রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%। একটি জিনিস দেখো, রেপো রেট কিন্তু রিভার্স রেপো রেটের থেকে বেশি। ক্লিয়ার? ভ্যারিয়েবল ক্যাশ রিজার্ভ রেশিও কি? দেখো, ক্যাশ রিজার্ভ রেশিও মানে তোমরা খুব ভালোভাবে জানো CRR। এখন ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে কোনো একটি পার্সেন্টেজ হারে, যেমন বলা হচ্ছে এই মুহূর্তে ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে 4.5%, অর্থাৎ 4.5% হারে কোনো একটি ব্যাংকের কাছে যে NDTL মানে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। এখন ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস মানে কি? দেখো, প্রথমত এই ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে একটা পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ হারে ব্যাংক আরবিআইয়ের সাথে কিছু টাকা জমা রাখে। এখন এখানে আমরা বলতে পারবো প্রপোর্শনটা কি? NDTL মানে হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। এখন লায়াবিলিটিস মানে কি? মানে হচ্ছে মানুষ যখন ব্যাংকের কাছে টাকা জমা রাখছে তার মানে ব্যাংকের মানুষের কাছে একটি দায়িত্ব থাকছে সেই ব্যাংকের টাকা, মানে সেই মানুষের টাকা মানুষকে ফেরত দেওয়ার। এটি হচ্ছে লায়াবিলিটিস। এখন এটিকে ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস কেন বলা হচ্ছে? ডিমান্ড লায়াবিলিটিস মানে হচ্ছে এখানে সেভিংস অ্যাকাউন্ট আছে, এখানে কারেন্ট অ্যাকাউন্ট আছে। টাইম লায়াবিলিটিস মানে কি? এখানে রেকারিং ডিপোজিট আছে, এখানে ফিক্সড ডিপোজিট আছে। এই জন্য এটিকে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস বলা হয়। এখন এই নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস যে পরিমাণ টাকা জমা আছে তার 4.5% আমরা বলতে পারবো এটি হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এটি আরবিআইয়ের সাথে জমা রাখতে হয়। এখন আরবিআইয়ের সাথে জমা রাখতে হবে মানে আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে না, হয় আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে আর না হয় ব্যাংকের নিজস্ব ভল্ট থাকে সেই ভল্টে জমা রাখতে হবে। ক্লিয়ার? এটি হচ্ছে রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও। এখন এই ক্যাশ রিজার্ভ রেশিও এটি ভেরিয়েবল মানে মার্কেট অনুযায়ী আরবিআই ঠিক করে এটি কীরকম হবে। ওকে, এখন মার্জিন রিকোয়ারমেন্টস কি? দেখো, মার্জিন রিকোয়ারমেন্টস মানে হচ্ছে কোনো একটি লোন নিতে গিয়ে সেখানে কোল্যাটারাল হিসেবে যদি কিছু জমা রাখা হয় তার পার্সেন্টেজ যদি ব্যাংক ঠিক করে দেয় সেটি হবে মার্জিন। যেমন 1 লাখ টাকার লোন নিতে গিয়ে যদি তোমাকে বলা হয় সেখানে 15,000 টাকা জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে, বা 15,000 টাকার কোনো জিনিস জমা রাখতে হবে, তাহলে সেটি হবে মার্জিন। এখন এটি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে পড়ছে না। ওকে, তাহলে এটি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে পড়ছে না। এরপরে কি আছে? Under which article of the Constitution of India is the Finance Commission appointed by the President of India? একটু আগে বললাম আর্টিকেল 280 অনুযায়ী এই ফাইন্যান্স কমিশন এটিকে কনস্টিটিউট করা হয়, একটু আগে আমরা ডিসকাস করেছি। এরপরে কি আছে? The rupee was made convertible on the current account of the balance of payment. এখন ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে আমাদের দেশ যখন অন্য দেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট করছে সেই সময় যে ক্রেডিট আর ডেবিট হচ্ছে সেটিকে আমরা বলতে পারবো ব্যালেন্স অফ পেমেন্টস। এখন এটিকে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দ্য রুপি ওয়াজ মেড কনভার্টেবল অন দ্য কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। এখন দেখো, কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি বলি, এই কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট কীভাবে ব্যালেন্স অফ পেমেন্টে হেল্প করে সেটা দেখো। প্রথমত আমাদের দেশে এই কারেন্ট অ্যাকাউন্ট ফুললি কনভার্টেবল, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্সিয়াল অর্থাৎ কিছুটা। এখন কারেন্ট অ্যাকাউন্ট ফুললি কনভার্টেবল কখন থেকে? সেটি হচ্ছে অগাস্ট 1994। মানে কি? মানে হচ্ছে কোনো একটি দেশের সাথে যদি আমরা গুডস অ্যান্ড সার্ভিস অথবা এই দেশের মানুষ যদি অন্য দেশের কোথাও কোনো স্টক
কোনো জায়গায় কোনো ডিভিডেন্ড, কোনো ইন্টারেস্ট, কোনো ফরেন এইড, এই সমস্ত জিনিস যদি পাই, সেক্ষেত্রে আমাদের দেশ আর অন্য দেশের কারেন্সির মধ্যে যে এক্সচেঞ্জ হবে সেটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কিন্তু অন্যদিকে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি কি? অন্য দেশ আমাদের দেশে যদি এফডিআই দেয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অথবা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, অথবা ইউএসের স্টক কিনেছো, সে ইউএসের স্টককে আমরা বলতে পারবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন এক্ষেত্রে এই ক্যাপিটাল অ্যাকাউন্ট সাধারণত এখন ফুললি কনভার্টেবল না, অর্থাৎ যখন খুশি আমাদের দেশের সাথে অন্য দেশের ক্যাপিটাল অ্যাকাউন্ট সেগুলোকে কনভার্ট করা যাবে না, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট করা যাবে। কখন থেকে করা যাবে? অগাস্ট 1994। ক্লিয়ার? তাহলে এখানে অপশন সি, অগাস্ট 1994। এরপরে কি আছে? হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং সেক্টরস ওয়াজ দ্য লিস্ট ইম্প্যাক্টেড বাই দ্য কোভিড-19 প্যান্ডামিক রিলেটেড ডিসরাপশনস? এখন বলা হয়েছে কোভিড-19 এর ফলে কোন সেক্টর সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথমত এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, এক্সটার্নাল সেক্টর। এগ্রিকালচার এখানে সব থেকে লিস্ট বা কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন? কারণ আমাদের দেশের ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, এক্সটার্নাল সেক্টর মানে বিদেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট সবগুলো বন্ধ ছিল এবং আমরা মাস এক্সোডাস দেখেছিলাম। এখন মাস এক্সোডাস মানে কি? এই ওয়ার্ডটা তোমরা গ্রামারে দেখতে পাবে, ইংলিশ গ্রামারে এক্সোডাস, অর্থাৎ দলে দলে আমরা শহর থেকে গ্রামের দিকে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে আসতে দেখেছি, এটিকে বলা হয় মাস এক্সোডাস। এখন এগুলো দেখেছিলাম ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, এক্সটার্নাল সেক্টর, এই সমস্ত কাজে এখানে যারা কাজ করে তাদের ক্ষেত্রে। কিন্তু এগ্রিকালচারে সাধারণত গভর্নমেন্ট হেল্প করেছিল। কেন হেল্প করেছিল? কারণ স্বাভাবিক সব কিছু বন্ধ হয়ে গেলেও মানুষ খাবে এবং খাওয়ার জন্য এগ্রিকালচারকে একদম সচল রাখতে হবে, সেই জন্য এগ্রিকালচার লিস্ট ইম্প্যাক্টেড ছিল। ক্লিয়ার? এরপরে কি আছে? ইন্ডিয়াস গ্রস ফিস্ক্যাল ডেফিসিট হুইচ ওয়াজ 8.3% অফ জিডিপি ইন 2008-9 গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস পিরিয়ড হ্যাড রিচড ইন 2020-2021 কোভিড-19 প্যান্ডেমিক পিরিয়ড অ্যাট, দেখো 2008-9 জিডিপির 8.3% ফিস্ক্যাল ডেফিসিট ছিল। ফিস্ক্যাল ডেফিসিট মানে কি? দেখো এখানে যেটা ফিস্ক্যাল ডেফিসিট মানে হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ অর্থাৎ ট্যাক্স, নন ট্যাক্সের মাধ্যমে রেভিনিউ ইনকাম হয়, আবার অন্যদিকে এক্সপেন্ডিচার হয় অর্থাৎ খরচ হয়। এখন এক্সপেন্ডিচার যদি বেশি হয়, ইনকাম যদি কম হয়, এখানে ঘাটতি দেখা যাবে। এই ঘাটতি হচ্ছে ফিস্ক্যাল ডেফিসিট। এখন ফিস্ক্যাল ডেফিসিট এখানে বলা হয়েছে 8.3% অফ জিডিপি ইন 2008-9। তাহলে 2020-21 কত ছিল? 2020-21 ডেটা যদি তোমরা দেখো সেটি কত ছিল? সেটি ছিল 9.5% অফ জিডিপি। এটিকে আমরা বলতে পারবো কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টের মধ্যে। ইন্ডিয়ান ইকোনমি 2022-তে প্রশ্ন এসেছে, তার মধ্যে কারেন্ট ইভেন্ট। আচ্ছা, তাহলে অপশন বি 9.5% অফ জিডিপি। এখন এগুলো কেন হয়েছিল? তার কারণ হচ্ছে যেহেতু কোভিড-19 সময় সেন্ট্রাল গভর্নমেন্ট সাধারণত হেলথ কেয়ার, সোশ্যাল ফেসিলিটিস নানান জায়গায় হেল্প করার জন্য প্রচুর পরিমাণে টাকা ঢেলেছিল। আর প্রচুর পরিমাণে টাকা ঢালার জন্য স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো যে এখানে এক্সপেন্ডিচার বেড়ে গেছে, মানে খরচ বেড়ে গেছে, ইনকাম কম, কারণ সেই সময় মানুষের এমনি হাতে টাকা নেই। ওকে, তাহলে 9.5% অফ জিডিপি। নেক্সট, ফিস্ক্যাল পলিসি রিফার্স টু। এখন ফিস্ক্যাল পলিসি মানে একটু আগে বললাম যে ট্যাক্স, ইনকাম আর এক্সপেন্ডিচার এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো ফিস্ক্যাল পলিসি, অর্থাৎ রাজস্বের যে পলিসি, সেই রাজস্বের পলিসিকে আমরা বলবো ফিস্ক্যাল পলিসি। তাহলে এখানে যে অপশানগুলো আছে আমরা যদি দেখি, ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার পলিসি ইউজ বাই দ্য গভর্নমেন্ট টু ইনফ্লুয়েন্স দ্য সাইজ অফ দ্য ইকোনমি। ট্যাক্স আর এক্সপেন্ডিচার অবশ্যই এটির দ্বারা যে ইকোনমি সেটিকে যখন ইনফ্লুয়েন্স করা হয় সেটি হচ্ছে ফিস্ক্যাল পলিসি, একদম সঠিক। এরপরে কি আছে? দ্য গভর্নমেন্টস রেগুলেশন অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। দেখো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ সাধারণত ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, যেমন একটি হচ্ছে আরবিআই, তার মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করা হয়, এটি অবশ্যই ফিস্ক্যাল পলিসির মধ্যে পড়ে না। দ্য অ্যাকশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক ইন কন্ট্রোলিং মানি সাপ্লাই। প্রথমত সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই মানি সাপ্লাই করে, এটি মনিটারি পলিসির মধ্যে পড়ে, এটি ফিস্ক্যাল পলিসির মধ্যে পড়ে না। তার মানে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে ফিস্ক্যাল পলিসি রিফার্স টু। এবার অ্যাজ অফ এন্ড নভেম্বর 2021, ইন্ডিয়া ওয়াজ দ্য ফোর্থ লার্জেস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস হোল্ডার ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না, জাপান অ্যান্ড সুইজারল্যান্ড। তাহলে চায়না, জাপান, সুইজারল্যান্ডের পর 4 নম্বরে ছিল ইন্ডিয়া এন্ড অফ নভেম্বর 2021। কিসে? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে ফরেন কারেন্সি আমাদের কাছে জমা ছিল। কতটা জমা ছিল? বলা হচ্ছে রিজার্ভ স্ট্যান্ডস অ্যাট $634 billion অন 31st December 2021. দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এখন দেখো বলা হচ্ছে যে 2021 শেষের দিকে 634 বিলিয়ন ইউএস ডলার ইন্ডিয়ার কাছে ছিল। এখন এটি কত মাসের ইম্পোর্ট কভার। এখন ইম্পোর্ট কভার মানে কি? ইম্পোর্ট কভার মানে হচ্ছে আমাদের দেশ
বাইরে থেকে যদি ইম্পোর্ট করে স্বাভাবিকভাবে বাইরের কান্ট্রিকে টাকা দিতে হবে। এখন সেই টাকা কীভাবে দিতে হবে? ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে। অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ যদি আমাদের কাছে জমা থাকে $634 বিলিয়ন, সেই সময়ে এই যে 31 ডিসেম্বর 2021 সেই সময় প্রত্যেক মাসে অ্যাভারেজ 48 বিলিয়ন US ডলারের ইম্পোর্ট হতো। এটিকে যদি ভাগ করো তাহলে আমরা বলতে পারবো 13.2 মাসের অর্থাৎ 13.2 মাসের ইম্পোর্ট তাকে কভার করার জন্য টাকা বা ফরেন রিজার্ভ ইন্ডিয়ার কাছে ছিল। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এরপরে কি আছে? Which industrial policy is known as the economic constitution of India? এখন ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেন বলা হয়েছে? দেখো, প্রথমত ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রথম যেটি এসেছিল সেটি হচ্ছে 1948। এরপরে যেটা মেজর আছে সেটি হচ্ছে 1956। এখন এই 1956কে আমরা বলতে পারবো যে ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কেন বলতে পারবো? কারণ এটি এসেছিল প্রশান্তচন্দ্র মহলানবিস মডেল অনুযায়ী। আর আমরা এটাও জানি যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে এই প্রশান্তচন্দ্র মহলানবিস মডেল আনা হয়েছিল, যার মাধ্যমে হেভি ইন্ডাস্ট্রি আনা হয়েছিল। কারণ হেভি ইন্ডাস্ট্রি আনার জন্য আমরা বলতে পারবো এটি হচ্ছে ইন্ডিয়ার ইকোনমিকের অগ্রগতির জন্য একটি মুখ্য ভূমিকা পালন করেছে। তার জন্য এটি হচ্ছে ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর সেটি কত 1956। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? মিউচুয়াল ফান্ডস আর রেগুলেটেড ইন ইন্ডিয়া বাই হুইচ অফ দ্য ফলোইং? দেখো, প্রথমত মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া রেগুলেশন হয় কার দ্বারা? সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তৈরি হয়েছে কবে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992 অনুযায়ী। এখন তার মানে কি? মানে হচ্ছে এটি হচ্ছে একটি স্ট্যাচুটরি বডি। এখন স্ট্যাচুটরি বডি মানে কি? মানে হচ্ছে এটি একটি পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে, এমনি তৈরি হয়নি। ওকে, এটি কোনো গভর্নমেন্ট এক্সিকিউটিভ রেজলিউশনের মাধ্যমে তৈরি হয়নি, এটি পার্লামেন্টের মাধ্যমে তৈরি হয়েছে। আবার এটি কনস্টিটিউশনে লেখা নেই। ওকে, আর এটিকে আমরা বলতে পারবো মিউচুয়াল ফান্ডসের রেগুলেশন করে। আবার আমরা অন্যদিকে যদি দেখি, আরবিআই কিছুটা ওভারসাইট আছে, মানে উপর দেখে এই মিউচুয়াল ফান্ডের যে মার্কেট রয়েছে সেটিকে। ওকে, কিন্তু মুখ্য ভূমিকা পালন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এরপরে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং 5 ইয়ার প্ল্যান হ্যাজ লেড এমফাসিস অন ফাস্টার সাস্টেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ? এখন এখানে কোন 5 ইয়ার প্ল্যানের কথা বলা হচ্ছে যেখানে ফাস্টার সাস্টেইনেবল ইনক্লুসিভ গ্রোথ এগুলো রয়েছে? এটি হচ্ছে এখানে যে অপশনগুলো আছে 11th 5 ইয়ার প্ল্যান, 12th 5 ইয়ার প্ল্যান, 9th 10th। এটি হচ্ছে 12th 5 ইয়ার প্ল্যান। সেটি ছিল 2012 থেকে 2017। যদিও 5 ইয়ার প্ল্যানের বদলে সেই সময় অলরেডি নীতি আয়োগ চলে এসেছে। আচ্ছা, এখানে যে ফাস্টার সাস্টেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ আছে, এই জিনিসগুলো কি? ফাস্টার মানে তো অবশ্যই দ্রুত গতিতে হবে। সাস্টেইনেবল গ্রোথ মানে কি? সাস্টেইনেবল কথাটির মানে হচ্ছে আমরা বর্তমানে সব কিছু ইউজ করবো কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে, অর্থাৎ ভবিষ্যতের জেনারেশন তাদের জন্য যেন মানে শেষ না হয়ে যায় কোনো কিছু। অর্থাৎ ধরো এখন কয়লা পেট্রোল ইউজ করছি, আমরা এমনভাবে ইউজ করবো যাতে ভবিষ্যতের জেনারেশনও ইউজ করতে পায়। এটি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এরপরে কি আছে? ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথ মানে হচ্ছে সমস্ত সোসাইটির যে মানুষজন রয়েছে নানান ধরনের নানা স্তরে সেই সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে, এটি হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ। এই জন্য এটিকে বলা হয় ফাস্টার সাস্টেইনেবল ইনক্লুসিভ গ্রোথ। নেক্সট কি আছে? M4 মানি ইন ইন্ডিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ। প্রথমত M4 মানে কি? মনিটারি এগ্রিগেটার। এখন মনিটারি এগ্রিগেটার কী আছে আমরা জানি? M0, M1, M2, M3, M4 এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো মনিটারি এগ্রিগেটার। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে এগুলো ক্ষেত্র, কোনোটি বড় কোনোটি ছোট এরকম আছে। এখন এগুলোর মধ্যে কি হয়? এগুলোর মধ্যে নানান ধরনের মানি রিলেটেড যে সেক্টরগুলো থাকে, কোথাও ব্যাংকের ডিপোজিট থাকে, কোথাও পোস্ট অফিসের ডিপোজিট থাকে, এই সমস্ত কিছুর মধ্যে ইনক্লুড করা হয়, মানুষের হাতে টাকা থাকে। এখন এগুলো আলাদা ক্লাসে ডিটেলসে আলোচনা করব। এখন এখানে যেটি বলা হয়েছে যে M4 মানি ইন ইন্ডিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ। M4 মানিকে আমরা কি বলতে পারবো? প্রথমত M4 মানি কি? M4 মানি হচ্ছে এখানে M3 মানি আছে, তার সঙ্গে টোটাল পোস্ট অফিস ডিপোজিট আছে। মানে কি? M3 মানি ভালো করে দেখো, M3 মানে হচ্ছে পাবলিকের কাছে কারেন্সি যেগুলো রয়েছে, পাবলিকের কাছে যে কারেন্সি রয়েছে, তার সঙ্গে আমরা বলতে পারবো ব্যাংকের কাছে মানুষের যে ডিমান্ড ডিপোজিট রয়েছে, তার সঙ্গে যে টাইম ডিপোজিট রয়েছে, এগুলোকে একসঙ্গে বলা হয় M3 মানি। ডিমান্ড ডিপোজিট মানে কি? সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। ডিমান্ড ডিপোজিট মানে কি? মানে হচ্ছে মানুষ আজ টাকা রাখলো, কালকে গিয়েই ব্যাংকে বলতে পারে আমার টাকা আমাকে ফেরত দিন। এটাই হচ্ছে ডিমান্ড করা বা ডিমান্ড ডিপোজিট। টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট কাকে বলা হয়? এটি যেমন হচ্ছে রেকারিং ডিপোজিট, মাসে মাসে কিছু জমা করা, অথবা ফিক্সড ডিপোজিট, অনেক বছরের জন্য তুমি রেখে দিলে, তুমি আজকে জমা করলে কালকে গিয়ে ব্যাংকে বলতে পারবে না যে তুমি
আমাকে টাকা ফেরত দেন, এই টাইম ডিপোজিটের আন্ডারে যেগুলো রাখা হয়েছে। কেন? এটি হচ্ছে একটি টাইমের নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়েছে। এগুলোকে আমরা একসঙ্গে বলতে পারবো M3 মানি। এখন তার সঙ্গে যখন টোটাল পোস্ট অফিস ডিপোজিট বা পোস্ট অফিসের যে ডিপোজিট সেগুলোকে যখন একদম রেখে দেওয়া হয় সেটিকে আমরা বলতে পারবো এই M4 মানি। তার মানে M4 হচ্ছে একটা ব্রড মানি। ক্লিয়ার? ওকে, এরপর কি আছে? এরপরে আছে which of the following is not a monetary policy arrangement, অর্থাৎ এখানে যেই অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটি মনিটারি পলিসি অ্যারেঞ্জমেন্ট নয়। এখন মনিটারি পলিসি অ্যারেঞ্জমেন্টের মধ্যে অপশনগুলো যদি দেখি, দেখো এক্সচেঞ্জ রেট অ্যাঙ্কার। এখন এক্সচেঞ্জ রেট অ্যাঙ্কার মানে কি? অ্যাঙ্কার মানে আমরা জানি কোনো একটা শো যখন হয় কেউ একজন অ্যাঙ্কারিং করে অর্থাৎ চালনা করেন, তাহলে এখানে যে এক্সচেঞ্জ রেট অ্যাঙ্কার বলা হচ্ছে এটি হচ্ছে ডোমেস্টিক কারেন্সি ফরেন কারেন্সির মধ্যে, মানে ইন্ডিয়ান কারেন্সি অন্য একটি দেশের কারেন্সির মধ্যে যে এক্সচেঞ্জ রেট হবে এটি কি এই মনিটারি পলিসির মধ্যে পড়ে? অবশ্যই এটি এক্সচেঞ্জ রেট অ্যাঙ্কার, এটি মনিটারি পলিসির মধ্যে পড়ে। আমাদের এখানে চেয়েছে কোনটি হবে না। এরপরে কি মনিটারি অ্যাগ্রিগেট টার্গেট, একটু আগে বললাম M0 M1 এভাবে M2 M3 M4, এই যে এই সমস্ত কিছুর মধ্যে কোনটিকে ইনক্লুড করা যাবে কোনটিকে এক্সক্লুড করা যাবে এগুলোকে আমরা বলতে পারবো মনিটারি অ্যাগ্রিগেট টার্গেট। ওকে, এরপরে কি আছে? ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক। এখন ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে দেশের মধ্যে ইনফ্লেশনকে কমানো বাড়ানোর জন্য যা যা পলিসি দরকার মনিটারি পলিসি সেগুলোকে বলতে পারবো আমরা ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক। অবশ্যই এটি মনিটারি পলিসির মধ্যে পড়ে। স্টেরিলাইজেশন রেট কন্ট্রোল। এখন স্টেরিলাইজেশন রেট কন্ট্রোল মানে হচ্ছে ফরেনের কারেন্সি কিনছি, ইন্ডিয়া ধরো ফরেনের কারেন্সি বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা 4x এটি বাড়াচ্ছে। এখন 4x যদি বাড়াতেই থাকে বা কমাতে থাকে সেক্ষেত্রে হয় ইনফ্লেশন না হয় ডিফ্লেশন, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি বা দ্রব্যমূল্য কম হবে। এখন এক্ষেত্রে যেহেতু একটা ফরেনের ব্যাপার চলে আসছে, আর এখানে সাধারণত এই স্টেরিলাইজেশনকে আমরা বলতে পারবো না মনিটারি পলিসির মধ্যে পড়ে, কারণ সেটিকে সাধারণত ইউজ করা হয় না সাধারণত। তাই স্টেরিলাইজেশন, আবার স্টেরিলাইজেশন মানে কি? স্টেরিলাইজেশন মানে হচ্ছে জীবাণুমুক্তকরণ। ওকে, এখন সেই রকম সেন্সে আমরা যদি বলি যে ফরেন এক্সচেঞ্জ বা ফরেন রিজার্ভ যদি আমাদের দেশের ইনফ্লেশন আর ডিফ্লেশন এটিকে যদি কন্ট্রোল করার জন্য এটিকে সঠিকভাবে ব্যবহার না করা যায় তবে আমাদের কি প্রবলেম হবে? এখন এটিকে মনিটারি পলিসির মধ্যে সাধারণত ধরা হয় না। ওকে, তাহলে অপশন ডি। এরপরে কি আছে? ইন্ডিয়ার সেকেন্ড 5-year প্ল্যান ওয়াজ বেসড অন, একটু আগেই বললাম, প্রথমেই বললাম যে 1961 অনুযায়ী 1961 যে সেকেন্ড 5-year প্ল্যান এসেছিল সেই সময়ে অ্যাট দ্য টাইম অফ প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু, তাই নেহরুভিয়ান ফিল্ডম্যানের কনসেপ্ট আছে। আর তার সঙ্গে প্রশান্ত চন্দ্র মহালানবিস ইন্ডিয়াতে যে মডেল এনেছিলেন সেটি হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি মডেল। এই হেভি ইন্ডাস্ট্রি মডেল কি? হেভি ইন্ডাস্ট্রির মডেল হচ্ছে এই সেকেন্ড 5-year প্ল্যান। ওকে, এখন এটি হচ্ছে নেহরুভিয়ান ফিল্ডম্যান মহালানবিস মডেল। ক্লিয়ার? এরপরে কি? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং ভারতমালা প্রোগ্রাম। এখন ভারতমালা প্রোগ্রাম এটি চালু করা হয়েছিল 2015 সালে অ্যাট দ্য টাইম অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এখন এখানে এর মধ্যে কি কি পড়ে? ইট ইনক্লুডস ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট রোড অ্যালং কোস্টাল এরিয়াস। প্রথমত এখানে যে প্রথম অপশান বলা হয়েছে যে কোস্টাল এরিয়াতে যে রোডগুলো রয়েছে এই কোস্টাল এরিয়ার রোডগুলোতে এগুলো ডেভেলপমেন্ট করার কাজ হচ্ছে এই প্রোগ্রামের অন্তর্গত। প্রথমত এটি কিন্তু মুখ্য কোনো এর ভূমিকা পালন করে না, তার মানে এটিকে আমরা নেব না। এরপরে কি আছে? ইট ইনক্লুডস ব্যাকওয়ার্ড এরিয়াস রিলিজিয়াস স্পটস ট্যুরিস্ট প্লেসেস কানেক্টিভিটি প্রোগ্রাম। এখন এগুলো ট্যুরিস্ট প্লেস ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত কিছু ভারতমালা প্রোগ্রামের মধ্যে পড়ে। আবার কি আছে? ইট ইনক্লুডস সেতু ভারতম পরিযোজনা হুইচ ইজ ফর দ্য কনস্ট্রাকশন অফ অ্যাবাউট 1500 মেজর ব্রিজেস। 1500টা মেজর ব্রিজ তৈরি করার কথা এই ভারতমালা প্রোগ্রামের মধ্যে আমরা দেখতে পাই। তার মানে এখানে ডি অপশন, অর্থাৎ বি আর সি দুটোই হবে, তার মানে ডি অপশন একবারে। ক্লিয়ার? এরপর কি আছে? হোয়াট ইজ দ্য থার্ড টিয়ার অফ দ্য গভর্নমেন্ট নোন অ্যাজ। প্রথমত থার্ড টিয়ার মানে কি? দেখো ফার্স্ট টিয়ার গভর্নমেন্ট মানে কি? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেকেন্ড টিয়ার মানে কি? সমস্ত যে স্টেট গভর্নমেন্ট রয়েছে সেগুলোকে আমরা বলতে পারবো সেকেন্ড টিয়ার। থার্ড টিয়ার যেটি হচ্ছে ডিসেন্ট্রালাইজড। এখন ডিসেন্ট্রালাইজড মানে কি? এখানে আছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, আবার তার সঙ্গে আছে কিছু মিউনিসিপ্যাল ইনস্টিটিউশন বা মিউনিসিপ্যালিটি। ওকে, মিউনিসিপ্যাল ইনস্টিটিউশন। এখন এগুলোকে একসঙ্গে কি বলা হয়? এগুলোকে একসঙ্গে বলা হয় লোকাল এসজি মানে কি? সেলফ গভর্নমেন্ট, তাহলে LSG। এখন এটি হচ্ছে থার্ড টিয়ার। এখানে যেটি জানতে চাওয়া হয়েছে যে থার্ড টিয়ার অফ দ্য গভর্নমেন্ট ইজ নোন অ্যাজ লোকাল সেলফ গভর্নমেন্ট। শুধুমাত্র ভিলেজ পঞ্চায়েত বলে দিও না, কারণ অন্যদিকে মিউনিসিপ্যালিটিও আছে। ওকে, অন্যদিকে মিউনিসিপ্যালিটিও আছে।
স্টেট গভর্নমেন্ট, জেলা পরিষদ তো হবে না। জেলা পরিষদ হচ্ছে আবার পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, আবার 3rd নাম্বার, কারণ পঞ্চায়েতের রাজ ইনস্টিটিউশনের একদম লো লেভেল কি আছে, গ্রাম পঞ্চায়েত, তারপরে কি আছে পঞ্চায়েত সমিতি, তারপরে কি আছে জেলা পরিষদ, সেটি আবার ডিফারেন্ট জিনিস। ওকে, এখন এখানে যেটি জানতে চাওয়া হয়েছে যে 3rd year of the government is known as the local self government. নেক্সট কি আছে, to achieve a high rate of growth of capital formation, PC Mohalan base suggested the allocation of the investment to capital good sector should be, দেখো আমরা একটু আগে বললাম যে সেকেন্ড 5-year প্ল্যানে PC Mohalan base দ্বারা 1956 থেকে 61 পর্যন্ত যে হেভি ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছিল, সেখানে কত পার্সেন্টেজ অ্যালোকেশন, ক্যাপিটাল অ্যালোকেশনের কথা বলা হয়েছিল, সেটি ছিল 66.6%। 66.6%। আচ্ছা, একটু স্পিডে করছি কারণ 100টা প্রশ্ন আছে, যাতে একটু তাড়াতাড়ি হয়। এরপরে কি আছে, ডিউরিং ইনফ্লেশন। এখন ইনফ্লেশন হলে কি হয়, ক্রেডিটার্স আর দ্য লুজার্স, বরোয়ার্স আর দ্য গেইনার্স। ক্রেডিটারকে আর বড়োয়ারকে, দেখো ইনফ্লেশন মানে কি, দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, অর্থাৎ টাকার ভ্যালু কমে গিয়েছে। এখন কথাটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি অর্থাৎ বড়োয়ার টাকা ধার নিল, ধরো এখন টাকা ধার নিল 100 টাকা, বলল যে 1 বছর পর এই টাকা সুদ সমেত ফেরত দেবে 110 টাকা। কিন্তু ক্রেডিটার 110 টাকা তো পেয়ে যাবে, কিন্তু ধরলাম ইনফ্লেশন হয়ে গেছে, টাকার মূল্য কমে গেছে, তার মানে হয়তো এই 110-এর পরিবর্তে 150 টাকা দেওয়া উচিত ছিল, যাতে এই 110 আর 150কে ইকুয়াল করা যায়, কারণ যেহেতু টাকার ভ্যালু কমে গেছে তাই বেশি টাকা দেওয়া উচিত। তার মানে এখানে লাভ করছে কে, বড়োয়ার, অর্থাৎ যে নিচ্ছে। ক্ষতি হচ্ছে কার, ক্রেডিটার, যে ক্রেডিট করছে মানে যে টাকা দিচ্ছে, তার মানে যে ধার নিচ্ছে তার লাভ হয়ে যাচ্ছে, আর যে ধার দিচ্ছে তার ক্ষতি হয়ে যাচ্ছে। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে আমরা বলতে পারবো যে ক্রেডিটার্স আর দ্য লুজার্স, বরোয়ার্স আর দ্য গেইনার্স, একদম ইজি। নেক্সট কি আছে, মনিটারি পলিসিস রিলেটিভ স্ট্রেংথ ইন টেমিং বিজনেস সাইকেলস ডিপেন্ডস অন। টেমিং মানে কি, দেখো এখানে বলা হয়েছে মনিটারি পলিসিস রিলেটিভ স্ট্রেংথ, অর্থাৎ মনিটারি পলিসির যে স্ট্রেংথ থাকে। টেমিং বিজনেস মানে হচ্ছে কোনো একটা বিজনেস সেটি একদম ধীর গতিতে চলছে এবং উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে মনিটারি পলিসি কীরকমভাবে সেগুলোকে ইউজ করা যেতে পারে। ডিগ্রি অফ ওপেননেস অফ দ্য কান্ট্রি, প্রথমত ডিগ্রি অফ দ্য ওপেননেস অফ দ্য কান্ট্রি মানে কি, একটি দেশ অন্য একটি দেশের সাথে কীভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করবে, এবং এক্সপোর্ট বাই জিডিপি অথবা ইম্পোর্ট বাই জিডিপি এর রেশিও কীরকম হবে, এটিকে বলা হয় ডিগ্রি অফ দ্য ওপেননেস অফ দ্য কান্ট্রি। ধরা হয় যে সাধারণত এই ওপেননেস যদি লেস হয় মানে কম হয়, তাহলে সেই দেশের যে মনিটারি স্ট্রেংথ সেটি ভালো থাকে। মানে কেন, কারণ এক্সটার্নাল সেক্টর বা যদি গ্লোবাল মার্কেটে ক্র্যাশ আসে তাহলে আমাদের দেশে ক্র্যাশ আসবে না, আর যদি বেশি ওপেন হয় তাহলে বাইরে যা হবে আমাদের দেশেও তাই হবে। এখন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এর মধ্যে কোনটি হবে, তার মানে প্রথমটি তো একদম হবেই। পরে কি আছে, ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি ইন দ্য ফরেক্স রেট। এখন দেখো ডিগ্রি অফ দ্য ফ্লেক্সিবিলিটি ফরেক্স রেট মানে কি, মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কোনো একটি দেশের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তার ফলে সেই দেশের কারেন্সি কীরকম রেট চেঞ্জ হচ্ছে, সেটি হচ্ছে ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি অফ ফরেক্স। এখন এখানে বলা হয় যে এটি যদি হাই হয় তবে আমাদের মনিটারি পলিসি একটি স্টেবল জায়গায় থাকবে। এরপরে কি আছে, সাইজ অফ দ্য, তার মানে এটিও আমাদের যে মনিটারি পলিসি রিলেটিভ স্ট্রেংথ তার মধ্যে ইনক্লুড করা যাবে। নেক্সট কি আছে, সাইজ অফ দ্য ইন্টারেস্ট ইলাস্টিসিটি অফ মানি ডিমান্ড। এখন ইন্টারেস্ট ইলাস্টিসিটি মানি ডিমান্ড মানে কি, মানে হচ্ছে ইন্টারেস্ট যদি বাড়ে বা কমে ব্যাংকের, তাহলে হয় মানুষ বেশি টাকা লেন্ড করবে বা ধার নেবে, তার মানে ইন্টারেস্ট যদি বেড়ে যায় মানুষ কম টাকা ধার করবে, আর ইন্টারেস্ট যদি কমে যায় তাহলে মানুষ অল্প ইন্টারেস্টে বেশি টাকা ধার করবে। এখন এর ফলে আমরা বলতে পারবো যে ইন্টারেস্ট ইলাস্টিসিটি যদি খুব বেশি হয় তাহলে এই টাকার ডিমান্ড কমা বাড়া এই জিনিসটি হবে। এখন এটি সাধারণত মনিটারি পলিসির মধ্যে পড়ে না, কারণ এটি সোলারলি ডিপেন্ড করে কার মধ্যে, মানুষের উপর। এটি কোনো দেশের অ্যাপেক্স ইনস্টিটিউশন বা আরবিআই এটিকে ম্যানেজ করে না, শুধুমাত্র আমরা বলতে পারবো যে কান্ট্রির দ্বারা ম্যানেজ করা হয়, অপশান ডি অর্থাৎ এ অ্যান্ড বি। ক্লিয়ার? নেক্সট কি আছে, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এখানে অড কোনটি সেটি বার করতে হবে। ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ইনকামের ওপর হয় ক্যাপিটাল গেন ট্যাক্স, ক্যাপিটাল কোনো একটা বিজনেসের কতটা গেন হচ্ছে, লাভ হচ্ছে, তার উপর যে ট্যাক্স হয় এটি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস জিএসটি, এটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। আর কি, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স, সিকিউরিটিজের উপর যে ট্রানজ্যাকশন তার উপর যে ট্যাক্স হয় এটি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ওকে, তাহলে এখানে আমাদের অড কোনটি, অড হবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কখন এটি স্টার্ট হয়েছিল, 1st of July 2017 বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী।
এটি স্টার্ট করা হয়েছিল, গুডস অ্যান্ড সার্ভিস। ক্লিয়ার? Which one of the following is generally regarded as the true index of economic growth? এখন ইকোনমিক গ্রোথের কোনটি ট্রু ইন্ডেক্স? An increase in the capital an increase in national income at constant price during a year. প্রথমত ন্যাশনাল ইনকাম বাড়লে যে ট্রু মানে সত্যিকারের কোনো একটি কান্ট্রির বা কোনো একটি দেশের ইকোনমিক গ্রোথ হবে, এটি বলা যাবে। পরেরটি কি আছে? a sustained increase in real per capita income। দেখো রিয়াল পার ক্যাপিটা ইনকাম এটি হবে ট্রু। কেন? কারণ ধরো কোনো একটি দেশের ইকোনমি সেটা অনেক বেশি, কয়েক বিলিয়ন ট্রিলিয়ন এরকম ডলার, কিন্তু প্রত্যেক মানুষের মাথা পিছু পার ক্যাপিটা ইনকাম অনেক কম। অর্থাৎ ধনী যেই ব্যক্তিগুলো রয়েছে কোনো একটি দেশে, তারা ম্যাক্সিমাম মানি সেগুলোকে কন্ট্রোল করে আছে। তাহলে আমরা বলতে পারবো পার ক্যাপিটা ইনকাম কম। সেক্ষেত্রে কিন্তু কোনো একটি দেশ উন্নত এটি আমরা বলতে পারবো না। এখন পার ক্যাপিটা ইনকাম যদি বেশি হয়, তার মানে ইনক্রিজ হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটি হচ্ছে কোনো একটি দেশের ইকোনমি অনেক বেশি শক্তিশালী, সেটি আমরা বোঝাই। ক্লিয়ার? এরপরে কি আছে? হাই পাওয়ার্ড মানি কম্প্রাইজেস। এখন হাই পাওয়ার্ড মানি কি? হাই পাওয়ার্ড মানি হচ্ছে অপশন প্রথমে যেটি আছে সেটি হচ্ছে কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, ক্যাশ রিজার্ভ উইথ ব্যাংকস। এখন হাই পাওয়ার্ড মানি, এই হাই পাওয়ার্ড মানিকে আমরা আবার বলতে পারি রিজার্ভ মানি, এটিকে আমরা বলতে পারি রিজার্ভ মানি। এখন কারেন্সি হেল্ড বাই পাবলিক, মানুষের হাতে যে টাকা আছে, ক্যাশ রিজার্ভ উইথ ব্যাংকস, ক্যাশ রিজার্ভ উইথ ব্যাংক মানে ক্যাশ ব্যাংকের কাছে যে রিজার্ভ আছে সেটি হতে পারে ক্যাশ রিজার্ভ রেশিওর দ্বারা অথবা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিওর দ্বারা যখন জমা থাকে নিজের কাছে অথবা আরবিআইয়ের কাছে, সেটিকে আমরা বলতে পারবো একটি হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানি। আর অপশান এই হচ্ছে এখানে হাই পাওয়ার্ড মানি। এখানে আদার্স যেগুলো রয়েছে কারেন্সি উইথ দ্য পাবলিক, ডিমান্ড ডিপোজিট উইথ দ্য ব্যাংকস, টাইম ডিপোজিট উইথ দ্য ব্যাংকস অ্যান্ড আদার ডিপোজিট উইথ দ্য আরবিআই, এগুলো কোনো কিছুই হবে না। এখন ডিমান্ড ডিপোজিট আগে বললাম, টাইম ডিপোজিট আগে বলেছি, তোমরা চেক আউট করো। ওকে, একটু স্পিডে করছি। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে আন্ডার মনরেগাস গ্যারেন্টি ইজ প্রোভাইডেড ফর। দেখো মনরেগা মানে কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম। এখন এই যে স্কিম যখন শুরু হয়েছিল সেই সময় কিন্তু মনরেগা নামটি ছিল না। সেই সময় কি নাম ছিল? সেই সময় জাস্ট ছিল নরেগা বা NREGS, অর্থাৎ এখানে মহাত্মা গান্ধী নামটি ছিল না। এটি কত সালে স্টার্ট করা হয়েছিল? 2005। কিন্তু 2009 2 অক্টোবর গান্ধীজির জন্মদিনে এখানে মহাত্মা গান্ধী অ্যাড করা হয়। এখন এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যাটলিস্ট 100 দিনের কাজ। খুব সহজ ভাষা বললে 100 দিনের কাজ। 100 দিনের কাজ কি? এটি হচ্ছে ভলেন্টারি কাজ, আনস্কিল্ড কাজ, কোনো রকম বেশি খাটনির কাজ নেই। মানুষের ইচ্ছে হলে এই কাজটি মানুষকে দেওয়া হবে, না ইচ্ছে হলে কাউকে দেওয়া হবে না। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে অ্যাটলিস্ট 100 days অফ গ্যারেন্টিড wage employment in a financial year to every rural household whose adult members volunteer to do unskilled manual work. এরপর কি আছে? The Union government has accepted the recommendation made by the 15th Finance Commission in its report for the award period 2021-2022 to 2025-6 relating to the grant in aid to the state accounting to. এটিকে আমরা বলতে পারবো কারেন্ট ইভেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। এখন এখানে যেটা বলা হয়েছে যে গ্র্যান্ট ইন এড, এই 15 ফাইন্যান্স কমিশন বা যে 15 নম্বর ফাইন্যান্স কমিশন ছিল সেই অনুযায়ী কত পরিমাণ টাকার কথা বলা হয়েছে। এটি কত ছিল? এটি ছিল 2,33,233 কোটি। ক্লিয়ার? এরপরে কি আছে? দ্য অ্যাক্ট অফ সাইমালটেনিয়াসলি বাইং occurrence in one market and selling in another market is called as speculation, spotting, forwarding and arbitrage. প্রথমত স্পেকুলেশন। দেখো এখানে যেটি বলা হয়েছে যে কোনো একটি স্টক এক্সচেঞ্জে একটি শেয়ার কিনলে 100 টাকায়, আবার হঠাৎ করে তুমি দেখছো অন্য একটি স্টক এক্সচেঞ্জে তার প্রাইস দেখাচ্ছে কত? 150 টাকা। এটি ফ্ল্যাকচুয়েট হয়, সাধারণত হয় না, কিন্তু কখনো যদি হয়ে থাকে তখন তুমি সেখানে চলে গেলে এবং সেখানে গিয়ে বিক্রি করে দিলে। কিনলে 100 টাকায়, সাথে সাথে তুমি বিক্রি করছো 150 টাকায়, একই শেয়ার একই মোমেন্টে। এটিকে বলা হয় আরবিট্রেজ। এখন এটি সাধারণত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখা যায়, কারণ এটি হচ্ছে নিউলি মার্কেট। আর এখানে যে এক্সচেঞ্জগুলো রয়েছে এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। সেক্ষেত্রে এই আরবিট্রেজ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা অনেক বেশি দেখতে পাই, যেখানে বিটকয়েন, ইথেরিয়াম এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি আরবিট্রেজ করা হয়, অর্থাৎ কেনাবেচা করা হয় অ্যাট দ্য সেম টাইম। স্পেকুলেশন কি? স্পেকুলেশন হচ্ছে কোনো একটি শেয়ার তুমি কিনলে তুমি স্পেকুলেট করছো। স্পেকুলেট মানে তুমি ভাবছো যে এটি হয় ডাউন যাবে অর্থাৎ বিয়ারিশ, অথবা এটি বুলিশ মানে আপারে যাবে, মানে স্পেকুলেট করছো, মানে তুমি বেটিং করছো, ওপর বেট করছো। এটিকে বলে স্পেকুলেশন, আর এটি অনেক জায়গায় ইনলিগাল। এখন এখানে যেটি বলা হয়েছে সাইমালটেনিয়াসলি বাইং অ্যান্ড সেলিং, এটি হচ্ছে আরবিট্রেজ। স্পটিং মানে কি? স্পট মার্কেটে কেনা, স্পট মার্কেটে
কেনা আর স্পট মার্কেটে হোল্ড করে রাখা এবং পরে বিক্রি করা। ফরওয়ার্ডিং মানে কি দুটো পার্টির মধ্যে কোনো একটি ফিউচার ডেটে কোনো কিছু কেনা হবে, কোনো শেয়ার কেনা হবে, সেটাকে বলা হয় ফরওয়ার্ডিং। অবশ্যই এটি ফিউচার্স বা অপশনস মার্কেট নয়, এটি হচ্ছে ফরওয়ার্ড মার্কেট, এটি একটি ডিফারেন্ট জিনিস। এখন এখানে যেটি জানতে চাওয়া হয়েছে যে সাইমালটেনিয়াসলি বাইং অ্যান্ড সেলিং ইন ওয়ান মার্কেট অ্যান্ড সেলিং ইন অ্যানাদার মার্কেট, সেটি কি? সেটি হচ্ছে আরবিট্রেজ। নেক্সট কি আছে? হুইচ স্পেশাল ইকোনমিক জোনস ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ফলোইং। দেখো, স্পেশাল ইকোনমিক জোন বা SEZ এটি কে শুরু করেছিল? চায়না শুরু করেছিল। কত সালে? 1970-র দিকে। এবং এই স্পেশাল ইকোনমিক জোনের যে সেই লাভ দেখার পর ইন্ডিয়া 2000 সালে এটিকে গ্রহণ করেন যে এই মতো আমরা SEZ তৈরি করব। এখন আমরা জানি আমাদের দেশে এই মুহূর্তে 379 SEZ নোটিফাইড আছে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে জানো যে গুজরাটে কান্ডালা, কেরালাতে কোচিন, তারপর তামিলনাড়ুতে চেন্নাই, এই সমস্ত জায়গায় SEZ রয়েছে। এখানে কি করা হয়? এখানে ফরেন নানান রকম যে ট্যাক্স, ডিউটি, এই সমস্ত কিছু, ইম্পোর্ট এক্সপোর্ট, এই সমস্ত কিছু এখানে অনেকটা শিথিল করা হয়। কেন? যাতে ইম্পোর্ট এক্সপোর্ট ভালো হয়। এখন চায়না মডেলে এটি আমাদের দেশে তৈরি করা হয়েছিল। এরপর কি আছে? হাই পাওয়ার মানি। একটু আগে বললাম রিজার্ভ মানি। এই যে রিজার্ভ মানি, একটু আগে বলা হয়েছে যে পাবলিকের হাতে যে ক্যাশ থাকে, পাবলিকের হাতে ক্যাশ অথবা ব্যাংকের হাতে যে রিজার্ভ থাকে, যেমন CRR অথবা SLR, এই অনুযায়ী যে টাকা জমা থাকে রিজার্ভ মানি, সেটিকে আমরা হাই পাওয়ার মানি বলতে পারবো। দ্য ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ বেসড অন ফার্স্ট 5-year প্ল্যান কি অনুযায়ী শুরু করা ছিল? আ সিম্পল ভেরিয়েন্ট অফ দ্য হ্যারেড ডোমার মডেল। অনেকবার বললাম যে এখানে যেটি বলা হয়েছে হ্যারেড ডোমার মডেল মানে কি? হ্যারেড ডোমার মডেল যেখানে বলা হচ্ছে যে ইনভেস্টমেন্ট আর ইকোনমিক গ্রোথ এগুলো প্যারালাল, অর্থাৎ যত বেশি ইনভেস্টমেন্ট হবে তত বেশি ইকোনমিক গ্রোথ হবে। এটি হচ্ছে হ্যারেড ডোমার মডেল। আর এই মডেল অনুযায়ী এই মডেল অনুযায়ী আমরা দেখতে পাই 2.1% গ্রোথ এসেছিল ফার্স্ট 5-year প্ল্যানে, যেখানে 5% ইনভেস্টমেন্ট করা হয়েছিল ন্যাশনাল ইনকামের। ওকে, তার ফলে আমরা দেখতে পেয়েছিলাম 2.1% এখানে প্রফিট হতে, মানে অ্যাচিভ করতে আমাদের। এটি হচ্ছে ফার্স্ট 5-year প্ল্যান। আর ফার্স্ট 5-year প্ল্যান কার সময় শুরু হয়েছিল? অ্যাট দ্য টাইম অফ জওয়াহরলাল নেহরু, 1951 to 1956। এরপরে কি আছে? দ্য পাস্ট প্ল্যানার্স অ্যানাউন্সড দ্য প্ল্যান হলিডে ফর 3 years, দে ওয়্যার অ্যাজ ফলোজ। এখন প্ল্যান হলিডে মানে কি? দেখো, প্ল্যান হলিডে মানে হচ্ছে 3rd নাম্বার প্ল্যান যখন চলছিল, 3rd 5-year প্ল্যান যখন চলছিল, মানে 1961 থেকে 1966, সেই সময় 1965-এর ইন্ডিয়া পাকিস্তান ওয়ার এবং তার পরে দুটো খরা আর রিসেশন, এই সমস্ত কিছুর ফলে এই 5-year প্ল্যান, 4 নাম্বার 5-year প্ল্যান শুরু হতে পারেনি। এখন 4 নাম্বার 5-year প্ল্যান যখন শুরু হতে পারেনি, সেই সময় 1966 থেকে 1969, এখানে 1966, 7, 1, 2, 3 বছরের জন্য হলিডে প্ল্যান চালু করা হয়েছিল, যেখানে প্রিভিয়াস প্ল্যানগুলোকে এভালুয়েট করা হচ্ছিল যে কীভাবে আমরা কী কাজ করেছি। ওকে, এখন এই 4th 5-year প্ল্যান শুরু হতে পারেনি, কারণ সেখানে প্ল্যান হলিডে সেখানে স্টার্ট হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপরে কি আছে? ইন্ডিয়াজ এক্সচেঞ্জ রেটস ফলোজ। প্রথমেই বলে দিয়েছে, একদম ফার্স্ট কোয়েশ্চেনে আমরা আলোচনা করেছি যে ইন্ডিয়াস এক্সচেঞ্জ রেট, ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, ম্যানেজড ফ্লোট এক্সচেঞ্জ রেট। ফিক্সড এক্সচেঞ্জ রেট সৌদি রিয়াল ইউজ করে, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সাধারণত USA ইউজ করে, সৌদি রিয়াল USA ইউজ করে। আর ম্যানেজড ফ্লোট এটি ইউজ করে কে? ইন্ডিয়া। ম্যানেজড ফ্লোট মানে কি? আগেই বললাম যে এখানে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইন্ডিয়ান কারেন্সির এক্সচেঞ্জ রেট কী হবে সেটি মেনলি ঠিক হয়, বাই চান্স যদি কোনো গন্ডগোল হয় সেক্ষেত্রে RBI হস্তক্ষেপ করে। ওকে, এটি হচ্ছে ম্যানেজ করা এবং ফ্লোটিং রেটকে অ্যাকসেপ্ট করা একসঙ্গে। এরপরে কি আছে? ইন্ডিয়া ফেসড এ সিরিয়াস ব্যালেন্স অফ পেমেন্টস প্রবলেম। ব্যালেন্স অফ পেমেন্টস মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেম মানে হচ্ছে ইম্পোর্ট অনেক বেশি হয়ে গিয়েছে, এক্সপোর্ট কম হয়ে গেছে। তার মানে কি? আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ কমছে আর কি। ফরেন কারেন্সি রিজার্ভ যদি কমছে, তার মানে কি? এখানে ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেম দেখা গেছে। এটি কত সালে হয়েছিল? এটি হয়েছিল 1990, 1991। কেন হয়েছিল? গালফ ওয়ার, ফিসক্যাল ডেফিসিট, ট্রেড ইমব্যালেন্স, এই সমস্ত কিছুর জন্য। কিন্তু তারপরে আমরা কি দেখেছিলাম? এগুলোকে প্রতিহত করার জন্য 1991 at the time of P.V. Narasimha Rao, ফাইন্যান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিং কি এসেছিল? LPG রিফর্ম, আগে বললাম। ক্লিয়ার? PMSVN নিধি স্কিম ইজ এ স্কিম রিসেন্টলি ইনলাইট। এটিকে আমরা কি বলতে পারবো? এটিকে আমরা বলতে পারবো যে এটি হচ্ছে কারেন্ট ইভেন্ট। এখন এটিকে যদি কারেন্ট ইভেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স বলি, এখানে এই যে স্কিম কি? প্রথমত স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী স্ট্রিট
ভেন্ডার্স আত্মনির্ভর নিধি স্কিম। এর দ্বারা কী করা হয়েছিল? এর দ্বারা কোভিড-19 ফলে যারা এফেক্টেড হয়েছিল, যে সমস্ত মানুষ, তাদের বিজনেসে তাদের 10,000 টাকা করে দেওয়া হয়েছিল এবং এই 10,000 টাকার মাধ্যমে তাদেরকে নতুন করে বিজনেসে যাতে অগ্রগতি আনতে পারে, সেই জন্য আরবান যারা ভেন্ডার রয়েছে শহরের দিকে, তাদেরকে হেল্প করা হয়েছিল। তার মানে প্রোভাইড ওয়ার্কিং ক্যাপিটাল লোন টু আরবান স্ট্রিট ভেন্ডার্স টু রিজিউম দেয়ার বিজনেসেস। In order to reduce the impact of the shock caused by the COVID-19 second wave and support the recovering economy, Government of India announced additional relief measures in 2021-2022. Find out which one of the following is not the stimulus package for COVID-19 relief. এটিকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ফেলতে পারবো। এখানে যেটি বলা হয়েছে যে 2021-22 যে সেকেন্ড ইভেন্ট হয়েছিল সেই COVID-19, সেখানে কী ধরনের রিলিফ দেওয়া হয়েছিল, সেটি কী ধরনের রিলিফ দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে কোন ধরনের রিলিফ দেওয়া হয়নি সেটি জানতে চাওয়া হয়েছে। এখানে এক্সটেনশন অফ দ্য আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, এই ভারত রোজগার যোজনাতে যে রোজগার ফেসিলিটিস দেওয়ার স্কিম চালু হয়েছিল সেটি চলছিল। তার সঙ্গে কী করা হয়েছিল, ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর দ্য মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তাদেরকে লোন দেওয়ার ফেসিলিটি সেগুলো দেওয়া হয়েছিল। এরপরে কি ছিল, নন রিলিজ অফ ক্লাইমেট রেজিলেন্ট স্পেশাল ট্রেড ভেরিয়েন্টস। এখন এটি কোভিড-19 কোনো রিলিফ নয়, এটি কি, এটি হচ্ছে একটি সাস্টেইনেবল এগ্রিকালচার তার একটি স্কিম, ওকে, তার একটি হেল্প। তাহলে এটি হচ্ছে আমাদের এর মধ্যে পড়বে না। এরপর কি আছে, ফ্রি ফুড গ্রেনস আন্ডার PMJKY। এখন এই PMJKY এর মধ্যে যে ফ্রি ফুড গ্রেন এগুলো দেওয়া হচ্ছিল, এগুলো কোভিড-19 রিলিফের আন্ডারে আমরা ফেলতে পারবো। ক্লিয়ার? এরপর কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ ইন্ডিয়া। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে কি, মেন যে কারেন্সিগুলো রয়েছে, যেমন US ডলার, ইউরোজ, জাপানিজ ইয়েন, এই সমস্ত কারেন্সি যখন কোনো দেশ জমা রাখে, কেনে এবং রাখে অথবা এক্সপোর্টের মাধ্যমে আসে, সেটিকে আমরা বলতে পারবো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। অথবা সেখানে গোল্ড থাকতে পারে, গোল্ড হোল্ডিং থাকতে পারে, এই সমস্তকে আমরা বলতে পারবো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কোনটি পড়বে না সেটি আমাদের জানতে চেয়েছে। এখন ফরেন কারেন্সি অ্যাসেটস হেল্ড বাই দ্য RBI, অবশ্যই সেটি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে পড়বে। একটু আগে বললাম গোল্ড যদি হোল্ডিং থাকে সেটি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে পড়বে। সিলভার কোনো মতেই আমাদের ফরেন এক্সচেঞ্জ কারেন্সি রিজার্ভের মধ্যে পড়ে না। SDR মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইট। এখানে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 1969 এটিকে স্টার্ট করেছিল, এখানকার যে কান্ট্রিগুলো রয়েছে যারা সদস্য কান্ট্রি, তারা তাদের নিজস্ব কোটা অনুযায়ী কিছু স্পেশাল গ্র্যান্ট এই IMF থেকে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তারা নিতে পারে। এটি হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। All of the following are international reserves except, এখন ইন্টারন্যাশনাল রিজার্ভ মানে কি, স্পেশাল ড্রয়িং রাইট, অবশ্যই ইন্টারন্যাশনাল রিজার্ভ, গোল্ড অবশ্যই ইন্টারন্যাশনাল রিজার্ভ, ফরেন কারেন্সি অ্যাসেটস এটিও ইন্টারন্যাশনাল রিজার্ভ, কিন্তু ফরেন ক্রেডিটস নট ইয়েট রিসিভড এটি কোনো ইন্টারন্যাশনাল রিজার্ভ নয়। ইন্টারন্যাশনাল রিজার্ভ মানে কি, কোনো একটি দেশের মধ্যে যে ইন্টারন্যাশনাল রিজার্ভগুলো রয়েছে, যেমন SDR, গোল্ড, টাকা, ফরেন কারেন্সি, এই সমস্ত কিছু যেটি রেডিলি অ্যাভেলেবেল। এই রেডিলি অ্যাভেলেবেল কথাটি মানে কি, মানে হচ্ছে যে কোনো মুহূর্তে তুমি বিদেশের কোনো একটি জিনিস কেনো, তুমি যাতে তাকে পে করতে পারো তাদের টাকায়, এটি হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল রিজার্ভ। এখন ফরেন ক্রেডিট নট ইয়েট রিসিভ মানে কি, যেটা তো তোমার কাছে আসেইনি ফরেনের কোনো কারেন্সি, তুমি কি করে দেবে, তার মানে তোমার কাছে রিজার্ভ নেই, অর্থাৎ এটি কোনো ইন্টারন্যাশনাল রিজার্ভ নয়। India's fourth plan could not be launched on time due to, দেখো ফোর্থ প্ল্যান আগেই বললাম যে ফোর্থ প্ল্যান কেন হয়নি, কারণ সেই সময় 1962, 1965 এবং 1962 ইন্ডিয়া চায়নার মধ্যে যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ, 1965 এই সমস্ত কিছুর জন্য এই ফোর্থ 5-year প্ল্যান এটি স্টার্ট হয়নি। থার্ড 5-year প্ল্যান এটি যখন শেষ হয়েছিল, থার্ড 5-year প্ল্যান এটি যখন শেষ হয়েছিল 1961 থেকে 1966, সেই সময় এই ওয়ার চলছিল, সেই জন্য ফোর্থ 5-year প্ল্যান এটি স্টার্ট হতে পারেনি। এবার ফোর্থ 5-year প্ল্যান যখন স্টার্ট হতে পারেনি, কী এসেছিল, প্ল্যান হলিডে এসেছিল, ওকে, প্ল্যান হলিডে এসেছিল কত থেকে, 1966 থেকে 1969 পর্যন্ত। আলটিমেট তারপরে ফোর্থ 5-year প্ল্যান কত সালে এসেছিল, আলটিমেট ফোর্থ 5-year প্ল্যান কত সালে এসেছিল, 1969 থেকে 1974, ওকে, 1974। তাহলে কেন, চাইনিজ এগ্রেশন 1962 and conflict with Pakistan in 1965। এরপরে কি আছে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সিরিয়াস এফোর্টস টু অ্যালিভিয়েট পভার্টি বিগ্যান উইথ আ ফেমাস স্লোগান। দেখো এই যে অ্যালিভিয়েট পভার্টিকে দূর করার জন্য কোন স্লোগান আনা হয়েছিল, গরিবি হটাও, গান দ্বারা মিসেস ইন্দিরা গান্ধী, ফর্মার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী 1966 থেকে 1977, দেন 1980 থেকে 1984 পর্যন্ত তিনি ছিলেন এবং তারপরে তাকে হত্যা করা হয়
আর সেই সময় তিনি গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন এবং এই স্লোগানের মাধ্যমে তিনি জিতেও গিয়েছিলেন সেই সময়। আর জয় জওয়ান জয় কিষান এটা কার স্লোগান আমরা খুব ভালোভাবে জানি, যে সেকেন্ড প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী তিনি জয় জওয়ান জয় কিষান এই স্লোগান তিনি দিয়েছিলেন 1965-এ। কেন দিয়েছিলেন? কারণ সেই সময় ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল এবং মোরাল বুস্ট করার জন্য সৈন্যদের, ইন্ডিয়ান আর্মির মোরাল বুস্ট করার জন্য তিনি জয় জওয়ান জয় কিষান এই স্লোগান দিয়েছিলেন। আন্ডার দ্য ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম, দেখো এই ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ফিক্সড এক্সচেঞ্জ রেট, এই সমস্ত কিছু নিয়ে অনেক প্রশ্ন এসেছে, 4 থেকে 5টা প্রশ্ন এসেছে। একদম প্রথমেই আলোচনা করেছি, কি আলোচনা করেছি? আন্ডার আ ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম আমাদের ইন্ডিয়া যেটিকে অ্যাকসেপ্ট করেছে, দ্য আরবিআই ক্যান ইন্টারভিন ইন ফরেন এক্সচেঞ্জ মার্কেটস টু। আরবিআই সাধারণত এই ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট অনুযায়ী ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইন্ডিয়ান কারেন্সি ঠিক হয় যে ইন্ডিয়ান কারেন্সির কীরকম ভ্যালু হবে, কিন্তু ম্যানেজ করে কখন? যখন কোনো গণ্ডগোল হয়। এখন আরবিআই কখন ইন্টারভিন করে? স্মুথ আউট শর্ট রান ফ্ল্যাকচুয়েশনস ইন এক্সচেঞ্জ রেট। বাই চান্স যদি কোনো গণ্ডগোল হয় ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইন্ডিয়ান কারেন্সি, সেই ক্ষেত্রে স্মুথ আউট করার জন্য, একদম ঠিকঠাক করার জন্য আরবিআই ঝাঁপিয়ে পড়ে, সেটি হচ্ছে স্মুথ আউট শর্ট রান ফ্ল্যাকচুয়েশনস ইন এক্সচেঞ্জ রেটস। এরপরে কি আছে? দ্য ফিসক্যাল পলিসি ইজ উইকেন্ড বাই দ্য প্রেজেন্স অফ ফিসক্যাল পলিসি। উইক কখন হয়? যখন পাবলিক ডেট থাকে। পাবলিক ডেট মানে কি? পাবলিক ডেট মানে হচ্ছে সরকার যখন অনেক বেশি পরিমাণে লোন নিয়ে ফেলেছে এবং তাকে সরকারের যে অফিসগুলো রয়েছে সেক্ষেত্রে ইএমআই পে করতে হবে বা ব্যাক করতে হবে ইন্টারেস্টের সঙ্গে, সেটিকে আমরা বলতে পারবো পাবলিক ডেট। ফিয়ার অফ ক্যাপিটাল ফ্লাইট মানে কি? ফিয়ার অফ ক্যাপিটাল ফ্লাইট মানে হচ্ছে আমার কোনো, দেখো ক্যাপিটাল ফ্লাইট মানে হচ্ছে ধরো ইন্ডিয়াতে আগে থেকে কোনো একটি কোম্পানি কন্ট্রাক্ট নিয়ে ফেললো যেখানে কাজ করবে, কিন্তু কোনো কারণে যখন দেখতে পাচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে কাজ করা সম্ভব নয় তখন পালিয়ে গেল। এই পালিয়ে গেল এটিকে আমরা বলতে পারবো ক্যাপিটাল ফ্লাইট, অর্থাৎ ক্যাপিটাল এখান থেকে চলে যাচ্ছে। অর্থাৎ এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এগুলো পালিয়ে যাচ্ছে অর্থাৎ চলে যাচ্ছে। এটি অবশ্যই উইকেন্ড করছে ফিসক্যাল পলিসিকে। এরপরে কি আছে? ইন্টারেস্ট সেন্সিটিভনেস অফ ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট আগেই বললাম, ইন্টারেস্ট যদি বেশি হয়ে যায় মানুষ টাকা লোন ধার কম করবে, কারণ বেশি ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট যদি বেশি হয়ে যায়, আবার ইন্টারেস্ট যদি কম হয়ে যায় তাহলে মানুষের হাতে বেশি টাকা আসবে, মানুষ কম ইন্টারেস্টে বেশি টাকা লোন নেবে। এটি অবশ্যই ফিসক্যাল পলিসিকে এখানে হেল্প করবে। তাহলে দ্য ফিসক্যাল পলিসি ইজ উইকেন্ড বাই দ্য প্রেজেন্স অফ, আচ্ছা দেখো এখানে যেটি বলা হচ্ছে ইন্টারেস্ট সেন্সিটিভনেস অফ ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট। এখন বলা হচ্ছে যে সেন্সিটিভিটি যদি বেশি থাকে, মানে ইন্টারেস্টের সাথে যদি ইন্টারেস্ট রেট বাড়া কমার সাথে মানুষের যদি মনোভাব চেঞ্জ হতে থাকে, তো অবশ্যই এটি ফিসক্যাল পলিসিতে ব্যাঘাত ঘটাবে বা উইকেন্ড করবে। তাহলে এখানে প্রত্যেকটি আমরা বলতে পারবো যে ফিসক্যাল পলিসিকে এখানে বাধা দিচ্ছে কি প্রত্যেকটি পয়েন্ট। এরপরে কি আছে? হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম গিভেন অ্যাট আউটসোর্সিং। এখন দেখো আউটসোর্সিং মানে কি? আউটসোর্সিং মানে হচ্ছে, একটু আমি বললাম যে একটি কান্ট্রিতে কোনো একটি কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট যদি সেই কান্ট্রির মধ্যে অন্য একটি কোম্পানিকে দিয়ে দেওয়া হয়, এটিকে আমরা বলতে পারবো ডোমেস্টিক আউটসোর্সিং। মানে সেই কন্ট্রাক্টকে অন্য জায়গায় স্থানান্তর করা হলো, কিন্তু অন্য দেশে যদি স্থানান্তর করা হয় সেটিকে আমরা কি বলবো? সেই রকম আউটসোর্সিংকে আমরা বলবো অফশোরিং। অর্থাৎ কন্ট্রাক্ট ছিল, বের করে নিয়ে চলে এলো, অর্থাৎ এফডিআই এফআইআই এফপিআই সমস্ত কিছুকে বের করে অন্য একটি কান্ট্রিতে নিয়ে চলে গেল, এটি হচ্ছে অফশোরিং। এটি হচ্ছে অফশোরিং। ক্লিয়ার? এখন এখানে যে অপশনগুলো আছে আরও, যে মাল্টিল্যাটারালিজম, তারপর মার্কেন্টালিজম, ডাম্পিং, এই সমস্ত কিছু আউটসোর্সিংয়ের মধ্যে পড়ে না। ডাম্পিং কি? ডাম্পিং হচ্ছে কোনো একটি দেশের যে ইনভ্যালুয়েবল যে প্রোডাক্টগুলো থাকে, অল্প দামে যে প্রোডাক্ট থাকে, সেগুলো অন্য দেশে গিয়ে যখন আমরা অল্প দামে বিক্রি করে আসি, কারণ আমাদের দেশে সেগুলো রাখার কোনো প্রয়োজন নেই, সেটিকে বলা হয় ডাম্পিং। আচ্ছা, এখন এখানে আউটসোর্সিং তাহলে আমরা বলবো অফশোরিং। দ্য পাওয়ার অফ দ্য আরবিআই টু ফিক্স দ্য সিআরআর হ্যাজ বিন গিভেন আন্ডার। প্রথমত সিআরআর মানে কি? আগেই বলেছি যে সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। যেমন 4.5% ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে ব্যাংকের কাছে যে NDTL নেট ডিমান্ড টাইম লায়াবিলিটিস, অর্থাৎ ডিমান্ড ডিপোজিট টাইম ডিপোজিট থাকে, তার 4.5% আরবিআইয়ের সাথে জমা রাখতে হবে। সেটি আরবিআইয়ের কাছে জমা রাখতে পারে অথবা ব্যাংকের ভল্টে জমা রাখতে পারে। আচ্ছা, এটি হচ্ছে আরবিআইকে কোন অ্যাক্টের মাধ্যমে এই পাওয়ার দেওয়া হয়েছে? ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এই দ্বারা দেওয়া হয়েছে? অবশ্যই না। কোম্পানি অ্যাক্ট অনুযায়ী দেওয়া হয়েছে? এটিও না। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী দেওয়া হয়েছে? অবশ্যই হ্যাঁ। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী এই পাওয়ার বা ক্ষমতা দেওয়া হয়েছে। আর আমরা জানি যে এখানে কোন সেকশন কাজ করে? এখানে সেকশন কাজ করে সেকশন, আরবিআই সেকশন 42 কাজ করে। এই অনুযায়ী সিআরআর অ্যাপ্লাই করা হয়। ওকে,
Presently, the most common tool with RBI to influence interest rate in country is, দেখো ইন্টারেস্ট রেটকে ইনফ্লুয়েন্স করার জন্য আরবিআই এর অনেক রকম পলিসি আছে। ব্যাংক রেট আছে, রেপো রেট আছে, এক্সচেঞ্জ রেট আছে, ট্রেজারি বিল রেট আছে। এখন ব্যাংক রেট কি? ব্যাংক রেট হচ্ছে লং টার্মের জন্য ব্যাংক যখন যখন আরবিআই ব্যাংকে টাকা ধার দেয় বা বড় করতে দেয়, তখন আমরা বলবো সেটি হচ্ছে ব্যাংক রেট। সেটি হচ্ছে ব্যাংক রেট। আর ব্যাংক রেট কি? এখানে কোনো কোল্যাটারাল ইউজ করতে হয় না, তার মানে কি এটি হচ্ছে আনসিকিউরড। এটি হচ্ছে আনসিকিউরড, যেহেতু কোল্যাটারাল ইউজ করছে না। রেপো রেট কি? রেপো রেট হচ্ছে যে আরবিআই যখন শর্ট টার্মের জন্য ব্যাংককে বড় করতে দেয় কোনো একটা পার্সেন্টেজ হারে, এটি কোল্যাটারাল ইউজ করতে হয় বা গভর্নমেন্ট সিকিউরিটিজ বা জি শেক ইউজ করতে হয় গভর্নমেন্ট সিকিউরিটিজ, তাহলে এটিকে আমরা বলতে পারবো সিকিউর লোন। এটি হচ্ছে শর্ট টার্ম লোন, এটি হচ্ছে লং টার্ম লোন। এরপরে কি আছে? এক্সচেঞ্জ রেট। আগে অনেকবার বলেছি এক্সচেঞ্জ রেট নানান দেশের কান্ট্রির মধ্যে যে এক্সচেঞ্জ হয়। আবার কি? ট্রেজারি বিল রেট। ট্রেজারি বিল হচ্ছে শর্ট টার্ম বড়োইং, যখন ট্রেজারি মার্কেট কেনাবেচার মাধ্যমে হয় সেটাকে আমরা বলি ট্রেজারি বিল রেট। এখন প্রেজেন্টলি দ্য মোস্ট কমন কোনটি? এর মধ্যে সবথেকে কমন হচ্ছে রেপো রেট, যেটিকে আরবিআই ইউজ করে ম্যাক্সিমাম টাইম। ইন ইন্ডিয়া দ্য মেন সোর্স অফ দ্য ন্যাশনাল ইনকাম, দেখো ইন্ডিয়ার মেন ইনকাম কি? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, ফরেন সেক্টর। প্রথমত ইন্ডিয়ার মেন ইনকাম কি? প্রথমত ইন্ডিয়া যখন স্বাধীনতা পায় 1947-এ, সেই সময় ইন্ডিয়া ছিল প্রাইমারি সেক্টর। কেন? ইন্ডিয়ার কৃষিকাজ ছিল সবথেকে বেশি। তারপরে ইন্ডিয়া সেকেন্ডারি সেক্টর মানে ইন্ডাস্ট্রিয়াল যে কনস্ট্রাকশন সেক্টর, সেই সেক্টরে যায়নি, ডাইরেক্ট একটি ব্যতিক্রম হিসেবে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরে প্রবেশ করেছে। তার জন্য আমরা বলতে পারবো এই সার্ভিস সেক্টর ন্যাশনাল ইনকামে অনেক বেশি হেল্প করে। এখন আমরা যদি দেখি এই সার্ভিস সেক্টর যখন 1991-এ এলপিজি রিফর্ম এসেছিল, এই এলপিজি রিফর্মের মাধ্যমে এর অগ্রগতি বেড়ে যায়। এখন আরেকটি টপিক, সেটি হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর কি? এখন দেখো প্রাইমারি সেক্টর হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে আর্থ রিলেটেড যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো যখন বের করে এবং সেগুলো যখন র মেটেরিয়াল হয়, মানে সেগুলোকে প্রসেসিং করা হয়নি, সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। যেমন এগ্রিকালচার, মাইনিং, কোয়ারিং, এই সমস্ত কিছু হচ্ছে প্রাইমারি সেক্টর। কিন্তু এই প্রাইমারি সেক্টরকে কাজে লাগিয়ে যখন ম্যানুফ্যাকচারিং করা হয়, সেটিকে আমরা কি বলবো? সেটিকে আমরা বলবো, এটি যদি প্রাইমারি সেক্টর হয় তাহলে সেকেন্ডারি সেক্টর হবে। এই বিল্ডিং তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো পৃথিবীর ওপরে হচ্ছে, এটিকে আমরা বলতে পারবো সেকেন্ডারি সেক্টর। সমস্ত কিছুর পরে লাস্টে যখন সার্ভিস দেওয়া হচ্ছে মানুষকে যখন সার্ভিস দেওয়া হচ্ছে, টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্ট, রেল, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো এটি হচ্ছে টার্সিয়ারি সেক্টর। এটি হচ্ছে টার্সিয়ারি সেক্টর। এখন টার্সিয়ারি সেক্টর আমাদের দেশ ডাইরেক্টলি যাকে বলে প্রাইমারি সেক্টর থেকে টার্সিয়ারি সেক্টরে চলে এসেছে। এখানে সেকেন্ডারি সেক্টরে আমরা উন্নতি সেভাবে করিনি, এটি ব্যতিক্রম বলতে পারো। ওকে, আচ্ছা, এখানে যেটি জানতে চাওয়া হয়েছিল যে ইন্ডিয়ার মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম কত? অলমোস্ট 50% আসে এই টার্সিয়ারি সেক্টর থেকে। ক্লিয়ার? এরপরে কি আছে? দ্য এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট আন্ডারলাইং দ্য মনরেগাস ইজ এ, দেখো এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, একটু আগে বললাম যে এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এটি হচ্ছে ডিমান্ড ড্রাইভেন স্কিম। প্রথমত কোন একটি স্কিম সাধারণত সাপ্লাই ড্রাইভেন হতে পারে অথবা ডিমান্ড ড্রাইভেন হতে পারে। সাপ্লাই ড্রাইভেন মানে সরকার ঠিক করে দিচ্ছে যে স্কিমটা আমরা দিচ্ছি এবং কোথাও একটি যাবে। কিন্তু ডিমান্ড ড্রাইভেন মানে কি? এগুলো সাধারণত ডিসেন্ট্রালাইজ জায়গায়, যেমন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন অথবা সেলফ হেল্প গ্রুপ, তারা যখন তাদের ডিমান্ড আসে, মানুষ যখন চায় যে আমাদের কাজ দরকার, আনস্কিল কাজ, তখন এই ডিমান্ড ড্রাইভেন স্কিমগুলো চালু করা হয়। যেমন হচ্ছে মনরেগাস 100 দিনের কাজ, ঠিক আছে? এখন এটি হচ্ছে ডিমান্ড ড্রাইভেন স্কিম। এরপরে কি আছে? দ্য মেন ফাউন্ডেশন অফ ফিফথ 5-year প্ল্যান। প্রথমত ফিফথ 5-year প্ল্যান কখন এসেছিল? ফিফথ 5-year প্ল্যান এসেছিল 1974 থেকে 1979, এই সময় এই ফিফথ 5-year প্ল্যান এসেছিল। আর এটি কোন মডেলের ওপর ডিপেন্ড করে এসেছিল? এটি এসেছিল হ্যারেড-ডমার ওয়ান সেক্টর মডেল, রিলেটিভ ইনপুট আউটপুট মডেল, আর তার সঙ্গে কনজাম্পশন সাব মডেল। এখন হ্যারেড-ডমার ওয়ান সেক্টর মডেল অনুযায়ী কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ইকোনমিক গ্রোথ, ইনভেস্টমেন্ট আর সেভিংস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রিলেটিভ ইনপুট আউটপুট মডেল এর মাধ্যমে কি? এর মাধ্যমে একই রকমভাবে বলা হচ্ছে যে ডিফারেন্ট যে সেক্টর রয়েছে তারা ইকোনমিতে ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ নানান সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, তারা একে অপরের সাথে যুক্তভাবে আছে। কনজামশন সাব মডেল মানে কি? মানে হচ্ছে মানুষ বা হাউস হোল্ড তারা প্রাইমারি লেভেলে কীরকমভাবে খরচা করবে, এই সমস্ত কিছু এই কনজামশন সাব মডেলের মধ্যে পড়ে। এখন এই সমস্ত কিছু এই ফিফথ 5-year প্ল্যানে 1974-1975 অ্যাট দ্য টাইম অফ ইমার্জেন্সি মিসেস ইন্দিরা গান্ধী সেই সময় যখন ছিলেন, সেই সময় এটি স্টার্ট করা হয়েছিল। আর অবশ্যই সেই সময় 1971-এ
যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার সেটি শেষ হয়েছে, মানে খুব ক্রাইসিসের টাইমে এটা স্টার্ট করা হয়েছিল। আচ্ছা, এরপরে কি আছে, নীতি আয়োগ কেম ইনটু অপারেশন অন। এখন দেখো নীতি আয়োগ কি, নীতি আয়োগ হচ্ছে নন কনস্টিটিউশনাল, কনস্টিটিউশন কোথাও লেখা নেই, নন স্ট্যাচুটারি, অর্থাৎ এটি পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে এটি স্টার্ট করা হয়নি, এটি এক্সিকিউটিভ রেজলিউশনের মাধ্যমে স্টার্ট করা হয়েছে। এখন এটি কেন স্টার্ট করা হয়েছিল, কারণ 1950-তে যখন 5-year প্ল্যান, এটি যখন ইনস্টিটিউশন যখন তৈরি করা হয়েছিল, অর্থাৎ প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনকে তুলে দেওয়া হয় 1 জানুয়ারি 2015 এবং তৈরি করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এটি কার দ্বারা স্টার্ট করা হয়েছিল, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সরকারের দ্বারা। ক্লিয়ার, যার চেয়ারম্যান হচ্ছেন প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টার এবং অন্যান্য যে ইউনিয়ন টেরিটরি আছে তার যারা হেড রয়েছেন প্রত্যেকের সদস্য। ক্লিয়ার, এটি হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক অথবা থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় কেন, কারণ এটি হেল্পিং হ্যান্ড, এটি হেল্পিং হ্যান্ড, এটি সাধারণত নানান ধরনের যে কাজকর্ম সেগুলোকে দেখে এবং বলে কীভাবে করতে হবে। আচ্ছা, এটি হচ্ছে নীতি আয়োগ। এখন এরপর কি আছে, নীতি আয়োগ ওয়াজ সেট আপ। একটু আগে বললাম যে নীতি আয়োগ কিসের মাধ্যমে তৈরি করা হয়েছিল, নন কনস্টিটিউশনাল, নন স্ট্যাচুটারি, এক্সিকিউটিভ রেজলিউশনের মাধ্যমে। এখানে যেটি বলা হয়েছে যে নীতি আয়োগ ওয়াজ সেট আপ বাই, তাহলে নীতি আয়োগ স্টার্ট করা হয়েছিল 2015 1 জানুয়ারি স্টার্ট করা হয়েছিল। এটি রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট বা এক্সিকিউটিভ রেজলিউশনের দ্বারা স্টার্ট করা হয়েছিল। অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশনের এখানে কোনো ব্যাপার নেই, এটি জাস্ট একটি এক্সিকিউটিভ রেজলিউশনের মাধ্যমে এটি স্টার্ট করা হয়েছিল। ওকে, আচ্ছা, নীতি আয়োগ ওয়াজ সেট আপ বাই রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট। আচ্ছা, এরপরে কি আছে, ব্যাংকস আর রিকোয়ার্ড টু মেনটেন এ সার্টেন রেশিও বিটুইন দেয়ার ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড টোটাল অ্যাসেটস। এখন দেখো এখানে যেটি বলা হয়েছে যে ব্যাংকের একটি পার্সেন্টেজ, সেটি নিজস্ব ক্যাশ ইন হ্যান্ড কতটা আমাদের ব্যাংকের কাছে জমা আছে, সেটি হতে পারে ক্যাশ, সেটি হতে পারে গোল্ড, অথবা সেটি গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা যে সিকিউরিটিজ হতে পারে, এর কিছু একটা পার্সেন্টেজ সেটি জমা রাখতে হবে। এখন সেটি হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। এখন স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও কত, 8.5%, অর্থাৎ 100 টাকার যদি ক্যাশ, গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজ কোনো ব্যাংকের কাছে থাকে, তার 18 টাকা অলমোস্ট সেটি জমা রাখতে হবে ব্যাংকের নিজের কাছে। কেন জমা রাখতে হবে, তার কারণ হচ্ছে মানুষ যে টাকাগুলো জমা রেখেছে ব্যাংকের কাছে, মানুষ গিয়ে যদি বলে, সবাই গিয়ে যদি একসঙ্গে বলে আমাদের টাকা ফেরত দিন, তাদেরকে যেন কিছুটা পরিমাণ টাকা ফেরত দেওয়া যায়। অর্থাৎ ব্যাংকের কাছে টাকা মজুদ আছে সেটি প্রমাণ করার জন্য এই স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও ইউজ করা হয়। এটি হচ্ছে SLR। ক্লিয়ার, এরপরে কি আছে, হুইচ ইয়ার ইজ কনসিডার্ড অ্যাজ গোল্ডেন ইয়ার অফ ফিসক্যাল ডিসিপ্লিন ডিউরিং দ্য 2020s। প্রথমত ফিসক্যাল ডিসিপ্লিন মানে কি, বলা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট এটিকে 3%-এর কাছাকাছি রাখার জন্য আবেদন করা হচ্ছে প্রত্যেক সরকারকে, কিন্তু সাধারণত থাকে না। কিন্তু কোনো একটি বছরে গোল্ডেন ইয়ার হয়েছিল, খুব ভালো একটি ইয়ার ছিল। সেটি কোন বছর ছিল, 2007-8 এটি অলমোস্ট 2.8% অফ জিডিপি ছিল, অর্থাৎ জিডিপির মাত্র 2.8% ছিল ফিসক্যাল ডেফিসিট। ফিসক্যাল ডেফিসিট মানে রাজস্ব ইনকাম যত হয়েছে, এক্সপেন্ডিচার অবশ্যই বেশি হয়েছে, তার জন্য খরচ বেশি হয়েছে, ইনকাম কম, কিন্তু এটি তুলনামূলক কম ছিল, 2.8% অফ জিডিপি। এই জন্য এটিকে আমরা বলতে পারবো গোল্ডেন ইয়ার অফ ফিসক্যাল ডেফিসিট। অর্থাৎ আমরা বলতে পারবো এখানে বড়োইং বা গভর্নমেন্ট যখন ফিসক্যাল ডেফিসিট হয় তখন বড় করে ধার করে লোন নেয়, তখন এক্ষেত্রে সাধারণত অনেক বেশি নেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন দ্য ক্রনোলজিক্যাল অর্ডার। এখন ক্রনোলজিক্যাল অর্ডার মানে কি, পরপর আমাদের সাজাতে হবে। এখন সালগুলো যদি আমরা সাজাই, মডেল 1956 থেকে 1961 অনুযায়ী স্টার্ট করা হয়েছিল সেকেন্ড 5-year প্ল্যান। আমরা দেখতে পাই ইন্ট্রোডাকশন অফ দ্য রোলিং প্ল্যান, একটু আগে বললাম 1966 থেকে 69 এই সময় স্টার্ট করা হয়েছিল। পাকিস্তান ওয়ারের সময় স্টার্ট করা হয়েছিল। ডিক্লারেশন অফ দ্য প্ল্যান হলিডে রোলিং। আচ্ছা, আচ্ছা, এখানে যে প্ল্যান হলিডে আছে, প্ল্যান হলিডে হবে 1966 থেকে 1969। ওকে, তাহলে প্ল্যান হলিডে হবে 1966 থেকে 1969। রোলিং প্ল্যান একটু আগে বললাম যে 1978 থেকে 1980 এই সময় এই রোলিং প্ল্যান এটাকে স্টার্ট করা হয়েছিল। ইনক্লুসিভ গ্রোথ স্ট্র্যাটেজি এটি 11th 5-year প্ল্যান অনুযায়ী স্টার্ট করা হয়েছিল। আর 11th 5-year প্ল্যান কত সালে স্টার্ট করা হয়েছিল, 2007 থেকে 2012 এই সময়। তাহলে এগুলোকে যদি তোমরা পরপর সাজাও,
কোনটি হবে? প্রথমে হবে এ, তারপর হবে সি, তারপর হবে বি, তারপর হবে ডি, অর্থাৎ অপশন বি। ইন দ্য সেকেন্ড ন্যাশনালাইজেশন অফ কমার্শিয়াল ব্যাংকস ড্যাশ ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড। দেখো, ব্যাংকের ন্যাশনালাইজেশন সাধারণত বৃহৎ হারে কখন হয়েছিল? প্রথম হয়েছিল 1969, দেন হয়েছিল 1980 অ্যাট দ্য টাইম অফ, দুটো সময় ছিল ইন্দিরা গান্ধী। এখন এই 1916-এ 14টি ব্যাংককে ন্যাশনালাইজেশন করা হয়েছিল, অর্থাৎ প্রাইভেট ব্যাংকে পাবলিক করা হয়েছিল, সরকারি করা হয়েছিল। আর 1980-তে 6টি ব্যাংকে, আরও 6টি ব্যাংকে করা হয়েছিল, টোটাল 20টি ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। তাহলে এখানে সেকেন্ড যেটি বলা হয়েছে, সেকেন্ডে কত আমরা দেখতে পাচ্ছি? 6টি। ক্লিয়ার? 6টি। আচ্ছা, which one of the following represents ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ফর কমার্শিয়াল ব্যাংকস? এখন দেখো, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে কি? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে হচ্ছে যে ব্যাংকের কাছে যে রিজার্ভ রয়েছে, সেই রিজার্ভের অনুপাতে কতটা রিস্ক ওয়েটেড অ্যাসেটস আছে। রিস্ক ওয়েটেড মানে কি? মানে হচ্ছে ব্যাংক অলরেডি লোন দিয়ে দিয়েছে বা ক্রেডিট দিয়ে দিয়েছে। এখন ব্যাংকের সেক্ষেত্রে হয় এনপিএ হওয়ার চান্স আছে, মানে নন পারফর্মিং অ্যাসেট হওয়ার চান্স আছে। কেন আছে? তার কারণ হচ্ছে ব্যাংকের সাধারণত যদি টাকা না দিতে পারে তবে এনপিএ হয়ে যাবে, সেক্ষেত্রে রিস্ক আছে সেখানে। এই জন্য কি বলা হচ্ছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ফর কমার্শিয়াল ব্যাংকস? কমার্শিয়াল ব্যাংকের কতটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা এই রেশিও রাখা উচিত? তো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এখানে বলা হচ্ছে যে টিয়ার 1 আর টিয়ার 2 তার সঙ্গে যোগ করে যে ক্যাপিটাল, সেটিকে যদি আমরা রিস্ক ওয়েটেড অ্যাসেটস দিয়ে ভাগ করি, এক্ষেত্রে যেটি বার হবে সেটি হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। আর এটি বলা হয় আরবিআই তরফ থেকে ব্যাংকে ম্যানেজ করতে। আবার বলা হচ্ছে যে 9% এটি রাখতে বলা হয় কাকে? স্কেডিউলড কমার্শিয়াল ব্যাংক, যার মধ্যে কি আছে? প্রাইভেট ব্যাংক আছে, যার মধ্যে পাবলিক সেক্টর ব্যাংকস আছে। কিন্তু স্পেশালি যদি আমরা পাবলিক সেক্টর ব্যাংক বলি, সেক্ষেত্রে 12% রাখতে বলা হয়। ওকে, স্পেশাল যদি আমরা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে 9%। কেন বলা হয় পাবলিক সেক্টরে 12%? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ, যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ পাবলিক ব্যাংকের ওপর বেশি ভরসা করে থাকে, তাই পাবলিক ব্যাংক যাতে দেউলিয়া না হয়ে যায়, সেই জন্য এই রিস্ক ওয়েটেড অ্যাসেটকে টিয়ার 1 আর টিয়ার 2 ক্যাপিটাল তার সাথে রেশিও করে 12% তাকে দেখাতে হয় যে হ্যাঁ আমার কাছে জমা আছে। ওকে, মানে আমার এই অ্যাসেট এগুলো এতটা রিস্ক রয়েছে। এখন আমরা এটাও জানি যে সাধারণত মানুষ যখন লোন নেয়, সেই লোন এনপি হওয়ার চান্স খুব কম, কিন্তু বিজনেস যখন লোন নেয়, বিজনেস অনেক সময় ডুবে যায়, তখন সাধারণত সেটি এনপি হওয়ার চান্স থাকে। এখন এখানে যে অপশানগুলো আছে আমরা যদি দেখি, প্রথম অপশান আছে রিস্ক অফ ব্যাংকস অ্যাভেলেবল ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস। প্রথমে যেটা বললাম রিস্ক ওয়েটেড অ্যাসেটস, এগুলো দিয়ে যখন ভাগ করা হয়। আর অ্যাভেলেবল যে মানি বা ক্যাপিটাল, যেমন টিয়ার 1 আর টিয়ার 2, এগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করবো, টিয়ার 1 আর টিয়ার 2 কি। ওকে, এরপর কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কোয়ালিটেটিভ ট্রেড কন্ট্রোল মেথড? প্রথমেই বলে দিয়েছি যে ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটিস কেনাবেচা হয়, এটি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। রেপো রেট, আরবিআইয়ের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটিস বন্ধক রেখে যখন শর্ট টার্মের জন্য ব্যাংক টাকা ধার করে। রিভার্স রেট, ব্যাংক থেকে যখন আরবিআইকে বড় করতে দেওয়া হয়, সেটিকে বলে রিভার্স রেপো রেট। ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলো সমস্ত হচ্ছে আমরা বলতে পারবো কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। মোরাল সুয়েশন কি? দেখো, মোরাল সুয়েশন এটি কোনো কোয়ান্টিটেটিভ না, এটি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। এখন মোরাল সুয়েশন মানে কি? সিম্পল ভাষায় বললে যুক্তি পরামর্শ দেওয়া, অর্থাৎ ব্যাংক গার্জেনের মতো করে একটু বুঝিয়ে দেয় যে তোমাদের ব্যাংকে এটা করা উচিত, এটি করা উচিত না, এটিকে বলা হয় মোরাল সুয়েশন। আর এটি হচ্ছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। এরপরে কি আছে? ফিমা ওয়াজ ইন্ট্রোডিউসড ইন হুইচ ইয়ার? প্রথমত ফিমা এটি একদম ডাইরেক্ট আসেনি, প্রথমে কি ছিল? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। এটি অনেক স্ট্রিক্ট ছিল। এই ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1974 স্টার্ট হয়। এটি স্ট্রিক্ট থাকার জন্য এটিকে রিপ্লেস করে কি চালু করা হয়? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অফ 1999। এটিকে কেন স্টার্ট করা হয়? কারণ এটি ভালোভাবে ফরেন এক্সচেঞ্জকে ম্যানেজ করতে পারছিল। তাহলে আমরা বলতে পারো ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এটি স্টার্ট করা হয় 1999-এ। ওকে, আর ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টকে কে রেগুলেট করে? আরবিআই। ওকে, ভালো করে মনে রাখো, আরবিআই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর যে গাইডলাইন্স রয়েছে এগুলোকে ইস্যু এবং রেগুলেট করে কে? আরবিআই। আচ্ছা, এরপর কি আছে? দ্য রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাংক লেন্ডস টু কমার্শিয়াল ব্যাংক ইজ নোন অ্যাজ। প্রথমত সেন্ট্রাল ব্যাংক যখন কমার্শিয়াল ব্যাংককে কোন রেটে লেন্ড করে, এই রেন্টকে আমরা কি বলি? ওপেন মার্কেট অপারেশন। একদমই না। গভর্নমেন্ট সিকিউরিটিস কেনাবেচা হয়, সেটিকে আমরা বলি গভর্নমেন্ট সিকিউরিটিস কেনাবেচা হয়, সেটিকে আমরা কি বলি? ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেটে রিজার্ভ রেট, আর আছে ডিসকাউন্ট রেট, আর আছে এসএলআর বা স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। আগে এগুলো আলোচনা করা হয়েছে।
ডিসকাউন্ট রেট মানে কি? দেখো ডিসকাউন্ট রেট মানে হচ্ছে কিছুই না, রেপো রেট। এখন আমাদের দেশের ক্ষেত্রে রেপো রেটকে ডিসকাউন্ট রেট বলা হয়। রেপো রেট কি? রেপো রেট হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ তাকে কোল্যাটারাল ইউজ করে 5.9% হারে যখন ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয় শর্ট টার্মের জন্য, সেটিকে আমরা বলতে পারবো রেপো রেট। একদম ইজি, সেটি হচ্ছে ডিসকাউন্ট রেট। ডিমনিটাইজেশন ইজ এ পার্ট অফ মনিটারি পলিসি অফ এ কান্ট্রি হুইচ মিনস, দেখো ডিমনিটাইজেশন মানে কি? কোনো একটি টাকা ততক্ষণই টাকা যতক্ষণ এটি লিগাল টেন্ডার, যতক্ষণ লিগাল টেন্ডার ততক্ষণ টাকা। লিগাল টেন্ডার তুলে নেওয়া হলো এই উপাধি, তখন সেটি একটি কাগজ হয়ে গেল। অর্থাৎ এখানে 1000 লেখা ছিল, লিগাল টেন্ডার 1000 টাকা। যখন এই লিগাল টেন্ডার এটি আর থাকলো না, তখন শুধুমাত্র 1000 টাকা লেখা আছে এরকম একটি কাগজের পিস হয়ে গেল। এটি হচ্ছে ডিমনিটাইজেশন। এখন ডিমনিটাইজেশন যদি আমরা দেখি 1978-এ একবার ডিমনিটাইজেশন হয়েছিল। এখানে 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এগুলো নোটকে ডিমনিটাইজ করা হয়েছিল জনতা পার্টি গভর্নমেন্টের দ্বারা। আবার 2016 সালে, এটি আমাদের একদম খুব ভালোভাবে মনে আছে, 2016 সালের 8 নভেম্বর নরেন্দ্র মোদী গভর্নমেন্টের দ্বারা এখানে 500 আর 1000 টাকার নোটকে তুলে নেওয়া হয়েছিল। কেন? ব্ল্যাক মানি এবং আরও যাদের প্রবলেম আছে, টেরোরিস্ট ফাইন্যান্সিং, এই সমস্ত কিছুকে প্রতিহত করার জন্য। তাহলে এখানে 1000 টাকা নোট আর 500 টাকা নোটকে 2016 সালে তুলে নেওয়া হয়েছিল। এটি কি করা হয়েছিল? লিগাল টেন্ডার হিসেবে, লিগাল টেন্ডার যে উপাধি দেওয়া ছিল 500 আর 1000 টাকা, সেটিকে তুলে নেওয়া হয়েছিল এবং এটি একটি শুধুমাত্র কাগজে পরিণত হয়ে গেছিল। তাহলে দ্বারা কি করা হয়? টাকা যখন তুলে নেওয়া হচ্ছে তার মানে কি? মার্কেটে টাকা কমে যাচ্ছে। তার মানে টাকা যখন কমে যাচ্ছে তখন ইনফ্লেশনকে সাধারণত কমানো হয়, অর্থাৎ ডিক্রিজ ইন সাপ্লাই অফ মানি ইনটু পাবলিক। ক্লিয়ার? নেক্সট কি আছে? রেপো রেট ইজ অলওয়েজ, অনেক আগে বলেছি যে রেপো রেট আর রিভার্স রেপো রেট। রেপো রেট এই সময় কত? রেপো রেট এই সময় কত? আর রিভার্স রেপো, দেখো রেপো রেট হচ্ছে এই সময় 5.9% যে হারে আরবিআই থেকে ব্যাংক টাকা ধার নেয় একটি কোল্যাটারাল বা গভর্নমেন্ট সিকিউরিটিজ ইউজ করে। রিভার্স রেপো রেট কি? রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%, এই পার্সেন্ট হারে যখন ব্যাংক আরবিআইকে টাকা ধার দেয়, সেটি হচ্ছে রিভার্স রেপো রেট। ক্লিয়ার? আর আমরা দেখতে পাচ্ছি রেপো রেট কি? অলওয়েজ গ্রেটার দ্যান রিভার্স রেপো রেট। কেন? তার কারণ ব্যাংক চাই, আরবিআই চাই যে ব্যাংকের কাছে টাকা আসুক, আর ব্যাংকের কাছে যদি টাকা আসে তাহলে কি হবে? মানুষের কাছে টাকা যাবে, অথবা বিজনেস বা কোনো ইনস্টিটিউশন সেই টাকা ধার নিতে পারবে। তার মানে এনকারেজ করে, বিজনেসকে এনকারেজ করে। ক্লিয়ার? ওকে। When power is taken away from the state government and is given to the local government, দেখো স্টেট গভর্নমেন্ট থেকে পাওয়ার নিয়ে নেওয়া হলো এবং লোকাল সেলফ গভর্নমেন্টের হাতে দিয়ে দেওয়া হলো। এটি কি বলা হয়? ডিসেন্ট্রালাইজেশন বলা হয়। এটিকে ডিসেন্ট্রালাইজেশন বলা হয়। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, এর সঙ্গে আবার আছে মিউনিসিপ্যালিটিস, একসঙ্গে এগুলো কি বলবো আমরা? লোকাল সেলফ গভর্নমেন্ট বা ডিসেন্ট্রালাইজেশন। Which of the following statements is correct? এখানে যে অপশনসগুলো আছে এর মধ্যে কোনটি কারেক্ট? এখন বলা হয়েছে গ্রস নন পারফর্মিং লোনস অফ পাবলিক সেক্টর ব্যাংকস হ্যাভ ডিক্লাইন। প্রথমত নন পারফর্মিং লোনস, একে বলা হয় নন পারফর্মিং অ্যাসেটস, অর্থাৎ পারফর্ম করছে না মানে কি? কোনো একটি টাকা দেওয়া হয়েছে 1 লাখ টাকা মানুষটি আর টাকা ফেরত দিতে পারছে না, তার মানে সেটি আর পারফর্ম করবে না, সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যাবে না, সেটি পুরোপুরি এনপিএ হয়ে গেছে। এখন এখানে বলা হয়েছে which of the following is correct? গ্রস নন পারফর্মিং লোন অফ দ্য পাবলিক সেক্টর ব্যাংকস হ্যাভ ডিক্লাইন্ড। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে ব্যাংকের, পাবলিক সেক্টর ব্যাংক অর্থাৎ গভর্নমেন্ট যে ব্যাংক, সেখানে এই নন পারফর্মিং অ্যাসেট সাধারণত দিন দিন কমছে মানে কি? খুব একটা ডিফল্ট হচ্ছে না। কেন হচ্ছে না? তার অনেক কারণ আছে। এখন কারণগুলো কি? একটা একটা করে বলছি, দাঁড়াও। এরপরে কি আছে? নেট নট পারফর্মিং লোনস অ্যাজ পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যাসেটস হ্যাভ ইনক্রিজ। প্রথমত ইনক্রিজ হয়নি, ডিক্রিজ হচ্ছে, মানে এখানে এনপিএ সেটি কমছে। আবার নেট প্রফিটস ইন পাবলিক সেক্টর ব্যাংকস পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যাসেটস হ্যাভ ইনক্রিজ। নেট পার্সেন্টেজ যে প্রফিট, ব্যাংকের প্রফিট, সে প্রফিটও বাড়ছে। এখন কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে ইদানিং এআরসি এগুলো স্টার্ট হয়েছে। এআরসি মানে কি? অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, অর্থাৎ এর কাজ কি? ব্যাংক কি করলো? টাকা ধার দিল কোনো একজন মানুষকে, এই মানুষ কি করলো? টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংক একটা টাইম পর তার ব্যালেন্স শিটকে ক্লিন করার জন্য এই যে টাকা ধার দিয়েছে এটিকে এই রিকনস্ট্রাকশন কোম্পানির হাতে দিয়ে দেয়, এবং রিকনস্ট্রাকশন কোম্পানি কি করে? নেগোসিয়েট করে মানুষের সাথে আলাদাভাবে, অর্থাৎ ব্যাংকের আর চাপ থাকলো না, হেডেক থাকলো না। এখন এটিকে আমরা বলতে পারবো ব্যাংক, এই এআরসি, এটাকে আমরা কি বলতে পারবো? ব্যাড ব্যাংক। এই ব্যাড ব্যাংকের কনসেপ্ট ওয়ার্ল্ডে অলরেডি আছে, ইন্ডিয়াতে ইদানিং এসেছে, 2004 সাল থেকে শুরু হয়েছে এবং এখন অনেক বেশি পরিমাণে শুরু হয়েছে। এখন এর মাধ্যমে অথবা ইন্স্যুরেন্স এই সময়ের মাধ্যমে অথবা রাইট অফ করে দেওয়া হয়। লোন যখন দিতে পারে না তখন রাইট অফ করা হয় নেগোসিয়েট করে, ওকে, রাইট অফ করে দেওয়া হয়। এই সবের ফলে আমরা বলতে পারবো যে পাবলিক সেক্টর যে ব্যাংক আছে তাদের নন পারফর্মিং অ্যাসেট সেগুলো ধীরে ধীরে কমছে, মানে খুব একটা ডিফল্ট হচ্ছে না, অর্থাৎ এআরসি আর তার সঙ্গে পার্সেন্টেজ প্রফিট সেটিও বাড়ছে। আচ্ছা,
Which of the following is dedicated to empowerment of the girls student in India? Girls স্টুডেন্টের জন্য এম্পাওয়ারমেন্টের জন্য সর্বশিক্ষা অভিযান, বেটি বাঁচাও বেটি পড়াও, উড়ান, মিড ডে মিল স্কিমস। এটি কি বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমস? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গভর্নমেন্ট দ্বারা 2015 সালে এটিকে স্টার্ট করা হয়েছিল। সর্বশিক্ষা অভিযান আমরা খুব ভালোভাবে জানি যে ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী এডুকেশন ফর অল এই ধরনের মোটো নিয়ে স্টার্ট করেছিল, সবার জন্য শিক্ষা, 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য। উড়ান কি সিভিল অ্যাভিয়েশন, গরিব মানুষেরাও যাতে প্লেনে চড়তে পারে সেই জন্য এই উড়ান কি এটি স্টার্ট করা হয়েছিল কত সালে? 2016-তে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর দ্বারা। মিড ডে মিল স্কিম, এই মিড ডে মিলের দ্বারা ছোটো ছোটো বাচ্চাদের খাবার এবং তার সাথে এডুকেশন দেওয়া এটি চলছে। আর এখানে যেটি বলা হয়েছে যে গার্লসদের এম্পাওয়ারমেন্টের জন্য যে স্কিম সেটি কি বেটি বাঁচাও বেটি পড়াও। এটি হচ্ছে হিন্দি একটি কথা, অর্থাৎ বেটিকে মেয়েদেরকে বাঁচাও আর মেয়েদেরকে পড়াশোনা শেখাও। এরপরে কি আছে? Which one of the following item is included in the capital account of the balance of payments? Capital account of the balance of payment মানে কি? আগেই বলেছি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট হয়। কারেন্ট অ্যাকাউন্টে কি হয়? কারেন্ট অ্যাকাউন্টে সাধারণত গুডস অ্যান্ড সার্ভিস ডে টু ডে বেসিসে যখন দুটো দেশের মধ্যে এক্সচেঞ্জ হয় সেক্ষেত্রে যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? যেখানে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, যদিও এটি পার্ট অফ ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। এখন এই সমস্ত কিছুকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স বলি। এখন এখানে ইনভেসিবলস বলেছি। ইনভেসিবলস মানে কিছুই না, জাস্ট সফটওয়্যার, ট্যুরিজম, এক্সপোর্ট, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো যেটি হচ্ছে ইনট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল মানে যেটিকে আমরা ধরা ছোঁয়া যাবে না, যেটিকে আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, কিন্তু ইউজ করতে পারি, সেটি হচ্ছে ইনভেসিবল। ইনট্যাঞ্জিবল এটি কি? এটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ইনভেস্টমেন্ট ইনকাম মানে ফরেন কোনো অ্যাসেটে কেউ যখন কেনে, কোনো কিছু কেনে, ডিভিডেন্ড, ইন্টারেস্ট পায়, সেক্ষেত্রে যে ইনকাম হয় সেটিকে আমরা কি বলবো? ফরেন ইনকাম। এটিও কি কারেন্ট অ্যাকাউন্ট। আবার কমার্শিয়াল বরোয়িং, এই কমার্শিয়াল বরোয়িং কি? দেখো কমার্শিয়াল বরোয়িং এটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কমার্শিয়াল বরোয়িং মানে হচ্ছে, কমার্শিয়াল বরোয়িং বোঝায় যে ওনারশিপ একটি দেশের মানুষ যখন অন্য একটি দেশে স্থানান্তর বা হস্তান্তর করে সেটিকে আমরা বলতে পারি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট এটি অ্যাসেটের ট্রান্সফার হচ্ছে। ওকে, আর কি প্রাইভেট ট্রান্সফার। এখন প্রাইভেট ট্রান্সফারের মধ্যে কি পড়ে? এর মধ্যে গিফট পড়ে, এর মধ্যে গিফট পড়ে, এর মধ্যে রেমিটেন্স পড়ে, এর মধ্যে রেমিটেন্সেস পড়ে। এই সমস্ত কিছুকে আমরা কি বলতে পারবো? কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কমার্শিয়াল বরোয়িং পড়ে। নেক্সট কি আছে? ইন্ডিয়া হ্যাজ been able to resolve to a large extent the trilemma of the famed impossible trinity by। এখন দেখো এখানে যেটি বলা হয়েছে যে একটি ইম্পসিবল ট্রিলেমা আছে। এখন ইম্পসিবল ট্রিলেমা মানে কি? ত্রিমূর্তি বা ত্রয়ী মানে কি? বলা হচ্ছে যে একসঙ্গে কোনো একটি দেশ ফিক্সড এক্সচেঞ্জ রেট এটিকে রেডি করতে পারবে না বা এটিকে ঠিক রাখতে পারবে না। আবার ফ্রি ক্যাপিটাল মুভমেন্ট বা ফুললি ক্যাপিটাল যে কনভার্টিবিলিটি, অর্থাৎ ফুললি ক্যাপিটাল কনভার্ট এটিকে করা যাবে না। আবার বলা হয়েছে মনিটারি পলিসি এটিকে স্বাধীন করা যাবে না। তাহলে মনিটারি পলিসি এটিকে স্বাধীন করা যাবে না। এই যে ট্রিলেমা, এটি সাধারণত একসঙ্গে কোনো একটি দেশ তিনটিকে একসঙ্গে কাজে লাগাতে পারে না। হয় ফিক্সড এক্সচেঞ্জ রেট হয় করেন, তাহলে এই দুটো হয় না, অথবা দুটো করে আরেকটি হয় না। তো ইন্ডিয়া এক্ষেত্রে কী করেছে? আগেই বলেছি যে ইন্ডিয়া ফিক্সড এক্সচেঞ্জ রেট করেনি, এক্ষেত্রে ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট করেছে। মানে কি? মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইন্ডিয়ান কারেন্সির দাম কীরকম হবে সেটি ঠিক হয়, যদি গণ্ডগোল হয় আরবিআই হস্তক্ষেপ করে। তার মানে ফ্লোটিং ম্যানেজড এক্সচেঞ্জ রেট। ওকে, ফুললি ক্যাপিটাল কনভার্টিবিলিটি এখনও ইন্ডিয়াতে হয়নি। কারেন্ট অ্যাকাউন্টে ফুললি কনভার্টেবল আছে 1994 থেকে, বাট এখনও ক্যাপিটাল অ্যাকাউন্টে ইন্ডিয়ার হয়নি। আর কি? মনিটারি পলিসির এই স্বাধীনতা এখনও ইন্ডিয়াতে আসেনি, কিন্তু আরবিআই সেখানে চলে এসেছে এবং আরবিআই এখানে হেল্পিং হ্যান্ডে সাহায্য করছে। তার মানে ইন্ডিয়া প্রত্যেকটি জিনিসকে প্রতিহত করার জন্য নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। যেমন এখানে ফ্লোটিং ম্যানেজড, এখানে পার্শিয়াল, এখানে যেমন হচ্ছে ফ্লোটিং ম্যানেজড, এখানে যেমন পার্শিয়াল কনভার্টিবিলিটি, আর এখানে আছে আরবিআই। তিনটি জায়গাতেই আরবিআই এবং প্রত্যেকের আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ইন্ডিয়া হ্যাজ বিন এবল টু রিজলভ। ইন্ডিয়া কীভাবে রিজলভ করেছে? তাহলে ইন্ডিয়া যেভাবে রিজলভ করেছে, দ্য কম্বিনেশন অফ ম্যানেজড ফ্লেক্সিবিলিটি, দেখতে পাচ্ছি ম্যানেজড ফ্লেক্সিবিলিটি, তার সঙ্গে পার্শিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট কন্ট্রোল বা পার্শিয়াল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, এই সবের দ্বারা ইন্ডিয়ায় ট্রিলেমাকে সলভ করা বা এই পাজলকে সলভ করার চেষ্টা করেছে। ক্লিয়ার? ডক্টর এম এস স্বামীনাথন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ডক্টর এম এস স্বামীনাথন একজন এগ্রিকালচারিস্ট। আমরা জানি যে 1965-এর যে গ্রিন রেভলিউশন হয়েছিল এবং গ্রিন রেভলিউশনের ইন্ডিয়ার জনক কাকে বলা হয়? ডক্টর স্বামীনাথন। এবং তিনি
কিছুদিন আগে 28 সেপ্টেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তিনি মারা গিয়েছেন। আচ্ছা, 28 সেপ্টেম্বর 2023। তাহলে তিনি হচ্ছেন গ্রিন রেভলিউশনের জনক, যেখানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, গমের মানে হুইটের, আস্তে দেখি আমরা, ওকে আস্তে দেখি। নেক্সট ঠিক আছে, দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার্স অফ দ্য স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি দ্য মেজর কন্ট্রিবিউটর টু দ্য গ্রোথ raising its share rather sharply in national output in recent decades has been pre-eminence of the agricultural sector, service sector, industrial sector, external sectors. দেখো আগেও বলেছি যে আমাদের ইন্ডিয়া প্রথমে এগ্রিকালচারাল সেক্টর থেকে শুরু হয়েছিল, কিন্তু সার্ভিস সেক্টরে ডাইরেক্ট চলে এসেছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যাওয়ার আগে। তার মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এখানে ঠিকমতো আমরা পা জমাতেই পারিনি, তার আগে সার্ভিস সেক্টরে চলে এসেছি। আর সার্ভিস সেক্টর এখন ইন্ডিয়ার ন্যাশনাল আউটপুটে 50% হেল্প করছে। তাহলে এখানে যেটি জানতে চাওয়া হয়েছে যে কার শেয়ার এখানে আউটপুটে হেল্প করছে, সেটি কি? সেটি হচ্ছে প্রি এমিনেন্স অফ সার্ভিস সেক্টর। এরপরে কি আছে, ইন ইন্ডিয়া হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ফর্মুলেটস দ্য ফিসকাল পলিসি। আমরা খুব ভালোভাবে জানি ফিসকাল পলিসি মানে রাজস্ব আদায়ের পলিসি, এটি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দ্বারা এটি করা হয়। আর মনিটারি পলিসি কার দ্বারা করা হয়? মনিটারি পলিসি করা হয় আরবিআই দ্বারা। আর ফিসকাল পলিসি এটি সাধারণত এটি কখন এগুলো নিয়ে আলোচনা করা হয়? আর্টিকেল 112 এখানে লেখা আছে, আর্টিকেল 112-তে লেখা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট। এই বাজেট পেশ করার সময় ফিসকাল পলিসি এগুলো নিয়ে আলোচনা করা হয়। ফাইন্ড দ্য অড ওয়ান ইন দ্য ফলোয়িং লিস্ট। এখানে যে লিস্ট আছে এর মধ্যে কোনটি অড সেটি আমাদের জানতে চেয়েছে। দ্য ফাইন্যান্স কমিশন রিভিউজ দ্য স্টেট অফ দ্য ফাইন্যান্সেস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। দেখো এখানে যেটি জানতে চাওয়া হয়েছে যে আচ্ছা, ফাইন্যান্স কমিশন এটি যে স্টেট আর ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে যে ফাইন্যান্সের যে স্টেটগুলো রয়েছে সেটিকে রিভিউ করে, একদম ঠিক। ইট সাজেস্ট এ প্ল্যান ফর দ্য রিস্ট্রাকচারিং অফ দ্য পাবলিক ফাইন্যান্সেস, পাবলিক ফাইন্যান্স রিস্ট্রাকচারিংয়ের জন্য সাজেস্ট করে, এটিও ঠিক। ইট মেইনটেন্স ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সাধারণত আরবিআই দ্বারা করা হয়, এটি একটি মনিটারি পলিসি। এটি তার মানে অড, এটি হবে না, এটি অড। ওকে, ইট লুকস ইনটু দ্য গ্রোয়িং ডিসপ্যারিটি বিটুইন দ্য আরবান অ্যান্ড রুরাল পপুলেশন। আরবান এবং রুরাল পপুলেশনের যে ডিসপ্যারিটি এটিও ফাইন্যান্স কমিশন দেখে। কেন? কারণ এখানে গ্র্যান্টিং এইড যারা যে রাজ্যগুলো রয়েছে তার কিছু গ্র্যান্টিং এইড সেই সমস্ত জায়গায় দিতে হবে, এবং কখন দিতে হবে আরবান এবং রুরাল পপুলেশন কীরকম আছে সেই রকম তাদের উপর ডিপেন্ড করে। সেই জন্য এখানে আমরা বলতে পারবো অপশন সি শুধুমাত্র অড। ক্লিয়ার? উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পিলার্স ইজ নট কারেক্টলি ম্যাচড। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি কারেক্টলি ম্যাচ করছেন? দেখো, রংরাজন কমিটি ব্যালেন্স অফ পেমেন্টস নিয়ে এই কমিটি স্টার্ট করা হয়েছিল 1988-এ, এটি একদম সঠিক। কেলকার কমিটি ট্যাক্স রিফর্মের জন্য তৈরি করা হয়েছিল 2002-এ, একদম সঠিক। তারাপুর কমিটি ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি, ক্যাপিটাল অ্যাকাউন্টকে ফুললি কনভার্টেবল করে দেওয়ার জন্য বলা হয়েছিল বা রেকমেন্ড করা হয়েছিল কত সালে? 1997-এ, এটিও একদম ঠিক। চক্রবর্তী কমিটি পাওয়ার সেক্টর রিফর্মস, এটি ভুল আছে, এটি মূলত পাওয়ার সেক্টর রিফর্মস না, এটি পভার্টি অ্যালিভিয়েশন মানে পভার্টি দূর করানো, ইকোনমিক ডেভেলপমেন্ট এই সবের জন্য তৈরি করা হয়েছিল কততে? 1980-তে। তার মানে ভুল কোনটি? নট ম্যাচড, ডি। দ্য দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা। দেখো, দীনদয়াল উপাধ্যায় এই যে যোজনা, এই যোজনা এটি সাধারণত কিসের জন্য স্টার্ট করা হয়েছিল? এটি স্টার্ট করা হয়েছিল ইজ এ প্লেসমেন্ট লেট স্কিল ডেভেলপমেন্ট স্কিম ফর রুরাল ইউথ আর পোর, যারা গরিব মানুষ, যারা ইয়ং জেনারেশন তাদের জন্য প্লেসমেন্টের জন্য এটি স্টার্ট করা হয়েছিল। কত সালে? এটি স্টার্ট করা হয়েছিল 2014-তে অ্যাট দ্য টাইম অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সরকার। আর্লি ফেজেস অফ দ্য ইন্ডিয়ান ডেভেলপমেন্ট প্ল্যানিং এক্সপিরিয়েন্স ইন্ডিকেট দ্য কারেক্ট স্টেটমেন্ট। দেখো, আর্লি ফেজে কী করা হয়েছিল? প্রথমত আর্লি ফেজে কী করা হয়েছিল? এক্সপোর্ট লেড গ্রোথ, ইম্পোর্ট সাবস্টিটিউশন, ম্যানেজড ফ্লোট, এক্সচেঞ্জ রেট, আবার কি আছে হেফটি অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সচেঞ্জ রিজার্ভ। এক্সপোর্ট লেড গ্রোথ, সাধারণত এক্সপোর্ট যদিও বা হচ্ছিল না, ইম্পোর্টকে কমানোর একটা টেন্ডেন্সি সেই সময় আমরা দেখতে পাই। ইম্পোর্টকে কমানোর টেন্ডেন্সি কেন দেখতে পাই? ইম্পোর্ট যাতে কম হয় এবং ইন্ডিয়ান মার্কেটে যেগুলো অলরেডি আছে সেগুলো যাতে মানুষ ইউজ করে। এখন ইম্পোর্ট যদি কমে, স্বাভাবিকভাবে ইম্পোর্টের সাবস্টিটিউট প্রোডাক্ট লাগবে। এখন সাবস্টিটিউট প্রোডাক্টকে আমরা বলতে পারবো ইম্পোর্ট সাবস্টিটিউশন। এগুলো আমরা আর্লি যে ফেজ সেই সময় দেখতে পাই। ম্যানেজ ফ্লোট এক্সচেঞ্জ রেট, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই 2022 সালের প্রশ্নে এই ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মানে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা এক্সচেঞ্জ রেট সম্পর্কে মিনিমাম 5 থেকে 6টি প্রশ্ন এসেছে। এখন এখানে যেটি বলা হয়েছে যে আর্লি ফেজে কোনটি আমরা দেখতে পাই? ইম্পোর্ট সাবস্টিটিউশন। ইম্পোর্ট সাবস্টিটিউশন মানে ইম্পোর্ট যদি না হয়, ইম্পোর্টের সাবস্টিটিউট প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিজে থেকে থাকতে হবে। ক্লিয়ার? যদিও এগুলো আগে আমরা দেখতে পেয়েছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা 1990 এই সময় বা 1991-এর দিকে এলপিজি রিফর্ম আসতে দেখি এবং সেই সময় অনেক বেশি খুলে দেওয়া হয়, লিবারালাইজড করে দেওয়া হয়। ক্লিয়ার? নেক্সট কি আছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্টস অ্যাজ এ ব্যাংকার অফ ব্যাঙ্ক ইন দ্য সেন্স দ্যাট, দেখো ব্যাংকার অফ দ্য ব্যাঙ্ক কেন বলা হয়? কারণ scheduled bank can borrow from the RBI in time of need.
কারণ আমরা জানি যে ব্যাংক সাধারণত লাস্ট একদম শেষ কেউ নেই, কে আছে? আরবিআই আছে ব্যাংকের জন্য। এখন আরবিআই সেজন্য ব্যাংকার্স ব্যাংক বলা হয়। আবার আরবিআইকে ব্যাংকার্স ব্যাংক বলার অন্যতম একটি মূল কারণ হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এই রেশিওগুলোর মাধ্যমে ব্যাংক সাধারণত নিজের কাছে বা আরবিআইয়ের কাছে কিছু টাকা জমা রাখতে বাধ্য হয়। এই জন্য আমরা বলতে পারবো এটি হচ্ছে ব্যাংকার্স অফ দ্য ব্যাংক। ক্লিয়ার? The practice of using fiscal and monetary policies to stabilize the economy is known as, দেখো বলা হচ্ছে যে ফিসক্যাল পলিসি আর মনিটারি পলিসিকে যখন কাজ করানো হয় একসঙ্গে, তখন এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় ফাইন টিউনিং ডিমান্ড। অর্থাৎ মনিটারি পলিসি বাই আরবিআই, ফিসক্যাল পলিসি বাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটি যখন একসঙ্গে কাজ করা হয় এবং স্টেবিলাইজ করা হয় ইকোনমি, তখন তাকে ফাইন টিউনিং ডিমান্ড বলা হয়। লেসেট ফেয়ার মানে কি? গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন থাকবে না, ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ থাকবে না, তাকে আমরা বলি লেসেট ফেয়ার। ওকে, এরপর কি আছে? ওয়েন দ্য আরবিআই অ্যানাউন্সেস অ্যান ইনক্রিজ ইন সিআরআর। সিআরআর কি? ক্যাশ রিজার্ভ রেশিও। কোনো ব্যাংকের গোল্ড, কারেন্সি অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজ যেগুলো থাকে তার এনডিটিএল বা নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, তার কিছু পার্সেন্টেজ হার এগুলো জমা রাখতে হয় কার সাথে? ব্যাংকের সাথে। এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় সিআরআর। সেটি কত এখন? সেটা হচ্ছে 4.5%। এখন এখানে বলা হয়েছে যে ওয়েন দ্য আরবিআই অ্যানাউন্সেস অ্যান ইনক্রিজ ইন সিআরআর। দেখো এখন 100 টাকা ধরো এনডিটিএল আছে ব্যাংকের কাছে, তার 4.5 টাকা ব্যাংকের কাছে এনবিআর কাছে জমা রাখতে হবে। যদি এটাকে বাড়িয়ে 10% করে দেওয়া হয়, তার মানে 100 টাকা আছে, তার মধ্যে 10 টাকা জমা রাখতে হবে। তার মানে কি? ব্যাংকের কাছে টাকা কমে গেল, কত আছে? 90 টাকা। তার মানে ব্যাংকের কাছে কমে যাচ্ছে। তার মানে কি? যদি সিআরআর বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আরবিআই ব্যাংকের কাছে কম টাকা থাকবে, অর্থাৎ ব্যাংক কম মানুষকে ধার দিতে পারবে বা ক্রেডিট কম দিতে পারবে। দ্য থার্ড পিলার, হাউ মার্কেটস অ্যান্ড দ্য স্টেট লিভ দ্য কমিউনিটি বিহাইন্ড দ্য বুক ওয়াজ রিটেন বাই। এই বুকটি কে লিখেছিলেন? রঘুরাম জি রাজান। তিনি হচ্ছেন 23rd আরবিআই গভর্নর। ওকে, আরবিআই গভর্নর কত সালে ছিলেন তিনি ছিলেন 2013 থেকে 2016। তিনি এই বইটি লিখেছেন। রেট অফ ইন্টারেস্ট ইজ বিং রিডিউসড ইন ইন্ডিয়া। প্রথমত রেট অফ ইন্টারেস্ট কেন কমানো হয়? যাতে মানুষ অল্প রেট অফ ইন্টারেস্টে টাকা নিতে পারে এবং ব্যবসা বাণিজ্য করতে পারে। তার মানে ক্রেডিট ফ্যাসিলিটি যাতে বাড়ে, টু ক্রিয়েট ইজি ক্রেডিট ফ্যাসিলিটিস। ফার্স্ট 3 decades অফ দ্য ডেভেলপমেন্ট প্ল্যানিং অবজার্ভ। ফার্স্ট 3 decade কী ধরনের যে প্ল্যানিং যেগুলো নেওয়া হয়েছিল আইডিয়া, সেগুলো কি? হাই গ্রোথ রেট অফ জিডিপি। প্রথমত এটি হাই রেট গ্রোথ ছিল না। হিন্দু রেট অফ গ্রোথ, ভেরি হাই এগ্রিকালচারাল গ্রোথ, এটিও সেইভাবে হয়নি। কিন্তু হিন্দু রেট অফ গ্রোথ, এই হিন্দু রেট অফ গ্রোথের যে হিন্দু কথাটি এসেছে, এটি সাধারণত যে হিন্দু রিলিজিয়ন এটিকে ডেনোট করছে না, এটি মেনলি ডিনোট করছে ইন্ডিয়ার যে ম্যাক্সিমাম বা একটি যে মাস পপুলেশন, বৃহৎ পপুলেশন, তাকে ডিনোট করছে। আর এটি কার দ্বারা এসেছে? এটি এসেছে প্রফেসর রাজ কৃষ্ণা। ওকে, প্রফেসর রাজ কৃষ্ণা তিনি 1978-এ এই টার্মকে তিনি চালু করেছিলেন এবং এটি যদিও একটি কন্ট্রোভার্সিয়াল একটি টার্ম। এখানে হিন্দু রেট গ্রোথ বলার মানে কি? হিন্দু রেট গ্রোথ মানে বলা হচ্ছে যে 1951 থেকে 1980 পর্যন্ত 4% করে অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ হচ্ছিল। এই অ্যানুয়াল গ্রোথের পিছনে হিন্দু রেট গ্রোথ বা হিন্দু পপুলেশন দায়ী। এই জন্য এটিকে বলা হচ্ছে হিন্দু রেট অফ গ্রোথ। ওকে, এখন এটি যদিও পরবর্তী ক্ষেত্রে 1991-এর পর এলপিজি রিফর্মের পর ধীরে ধীরে অনেকটা চেঞ্জ হয়েছে এই ধারণা। আচ্ছা, তাহলে ফার্স্ট 3 decades অফ দ্য ডেভেলপমেন্ট প্ল্যানিং। ডেকেডস মানে কি? 3টি ডেকেড মানে কি? 3-10 বা 30 বছর, 51 থেকে 80। Prior to 1991, the RBI regulated. Prior to 1991-এর আগে আরবিআই রিজার্ভ মানি, আগেই বলেছি রিজার্ভ মানি মানে কি? মানুষের হাতে টাকা, আর তার সঙ্গে ব্যাংকের যে সিআরআর বা এসএলআর এর মাধ্যমে যে টাকা জমা থাকে সেটি হচ্ছে রিজার্ভ মানি বা হাই পাওয়ার্ড মানি। এটি আরবিআই 1991-এর আগে এটিকে কন্ট্রোল করত। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রেগুলেশন ধীরে ধীরে কমছে এবং আরবিআই অনেক বেশি শিথিল করছে। এরপর কি আছে? সুকুমার চক্রবর্তী কমিটি ইজ ফেমাস ফর। সুকুমার চক্রবর্তী কমিটি কিসের জন্য ফেমাস? রিফর্মস অফ দ্য মনিটারি সিস্টেম। সুকুমার চক্রবর্তী কমিটি 1982-তে এটিকে স্টার্ট করা হয়। এটির মাধ্যমে ইন্ডিয়ান মনিটারি সিস্টেমের প্রাইস স্টেবিলিটি আনার একটি প্রচেষ্টা আনা হয়। Which one of the following is not a source of the state tax revenue? ল্যান্ড, মোটর, এন্টারটেনমেন্ট ট্যাক্স প্রত্যেকটি হচ্ছে স্টেট ট্যাক্স, কিন্তু কর্পোরেশন ট্যাক্স হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স। কর্পোরেশন বড় বড় যে কোম্পানিগুলো থাকে তাদের যে ট্যাক্স, তাদের উপর ট্যাক্স চাপানো হয়, সেটি হচ্ছে এই সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স।
ইন্ডিয়া উইটনেস ফার্স্ট পজিটিভ ট্রেড ব্যালেন্স ইন পজিটিভ ট্রেড ব্যালেন্স মানে কি দেখো পজিটিভ ট্রেড ব্যালেন্স মানে হচ্ছে ইম্পোর্ট কম হয়েছে এক্সপোর্ট বেশি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট এখন ইম্পোর্ট কম এক্সপোর্ট বেশি তার মানে ফরেন রিজার্ভ ফরেন কারেন্সি আমাদের কাছে চলে এসেছে অর্থাৎ ট্রেডের এখানে ডেফিসিট নেই অর্থাৎ ট্রেডের এখানে পজিটিভ অর্থাৎ এখানে আমাদের অনেক লাভ হয়েছে এটি কখন হয়েছিল এটি মেনলি হয়েছিল 1970s দিকে অর্থাৎ মেনলি যদি বলি আমরা 1973 দিকে কেন হয়েছিল কারণ সেই সময় অয়েলের ইম্পোর্ট একদম বন্ধ হয়ে গিয়েছিল মানে অয়েল বিদেশ থেকে আমরা আমদানি করছিলাম না তার সঙ্গে এক্সপোর্ট বেড়েছিল এগ্রিকালচারের ওকে তারপরে কি হচ্ছিল ফরেন এক্সচেঞ্জ আমাদের বাড়ছিল ফরেন কারেন্সি In the Indian context, which one of the following pairs is not correctly matched? এখানে ইন্ডিয়ান যে কনটেক্সট সেই অনুযায়ী কোনটি কারেক্টলি ম্যাচড নয় এখন এখানে বলা হয়েছে ট্যাক্স এভিশন প্যারালাল ইকোনমি ট্যাক্স যদি কেউ লুকিয়ে অন্য দেশে নিয়ে চলে যায় এবং না দেয় ইন্ডিয়ান গভর্নমেন্টকে তাহলে সেক্ষেত্রে প্যারালাল ইকোনমি তৈরি হওয়ার একটি চান্স থাকবে এখানে কোনটি ম্যাচ করছে না সেটি আমাদের বলতে হবে হাই পাওয়ার মানে আরবিআই দ্বারা কন্ট্রোল করা হয় এটিও ঠিক আছে ম্যাচ করছে ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন রেট ডিসইনভেস্টমেন্ট মানে দেখো ডিসইনভেস্টমেন্ট মানে কি ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্ট যখন কোনো একটি পাবলিক প্রপার্টি থাকে বা পাবলিক কোম্পানি থাকে তার 51% যখন প্রাইভেটের হাতে তুলে দেয় তখনই সেটা ডিসইনভেস্টমেন্ট তখনই সেটা প্রাইভেট হয়ে যায় এই 51%-এর আগে যখন যায় ধীরে ধীরে 1, 2, 3 করে পার্সেন্টেজ যখন বাড়তে থাকে তখন যেটিকে আমরা বলি ডিসইনভেস্টমেন্ট অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউশন হওয়ার আগে পর্যন্ত ডিসইনভেস্টমেন্ট করা হয় যখনই 51% হয়ে যায় সেটি প্রাইভেট ইনস্টিটিউশন হয়ে যায় এটিকে আমরা ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশনের মধ্যে ফেলবো না এটি কারেক্টলি ম্যাচ করছে না এটি কারেক্টলি ম্যাচ করছে না তার মানে অপশন সি আবার লিবারালাইজেশন 1991-এ এলপিজি রিফর্ম আসতে আমরা দেখি ইন্ডিয়াস ফার্স্ট এফোর্ট টু এরাডিকেট পভার্টি ওয়াজ স্টার্টেড ফার্স্ট এফোর্ট কখন শুরু করা হয় ফিফথ 5-year প্ল্যানে ফিফথ 5-year প্ল্যান 1974-1979 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী অ্যাট দ্য টাইম অফ ইমার্জেন্সি স্টার্ট করা হয় যেখানে MNP বা মিনিমাম নিড প্রোগ্রাম যেখানে মানুষের বেসিক জিনিস মানে হচ্ছে ফুড খাবার থাকার জায়গা সেন্টার এডুকেশনের সমস্ত কিছুর জন্য সরকার খাটতে থাকে এবং তার সঙ্গে আমরা ESG মানে কি এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম 100 দিনের কাজ এই সমস্ত কিছু দেখতে পাই তারই সঙ্গে আবার আমরা IRDP বা ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা রুরাল মানুষদের উন্নতির জন্য কাজ করতে দেখি ফিফথ 5-year প্ল্যানে 1974-1979 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী নেক্সট কি আছে স্ট্র্যাটেজিক্যালি দ্য ওপেন মার্কেট অপারেশনস দেখো ওপেন মার্কেট অপারেশনকে এখানে OPMS বলা হয়েছে সাধারণত আমরা বলি OMO ওপেন মার্কেট অপারেশন যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনা বেচা হয় একটি ওপেন মার্কেটে যেখানে আরবিআইয়ের সাথে আরও যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক অথবা যে ইনস্টিটিউশনগুলো রয়েছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ তারা হেল্প করতে আসে সেখানে এবং তারা কেনাবেচা করে তার ফলে হয় টাকা বাড়ে মার্কেটে না হয় টাকা কমে যায় এখন ইজ মোর এফেক্টিভ দ্যান দ্য ব্যাঙ্ক রেট পলিসি টু কন্ট্রোল মানি সাপ্লাই অ্যান্ড ইনফ্লেশনারি প্রেশার সিনস কেন হয় কারণ বলছে ওপেন মার্কেট অপারেশন মোস্ট এফেক্টিভ কেন তার কারণ হচ্ছে ওপেন মার্কেট অপারেশন আর ডান এক্সক্লুসিভলি বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড নো অ্যাসোসিয়েশন অর কনসালটেশন দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক ইজ রিকোয়ার্ড আরবিআই এখানে ওপেন মার্কেট অপারেশনে এখানে যখন আসে সেই সময় যে কোনো ব্যাঙ্ক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে আসতে পারে কোনো ব্যাংকের সঙ্গে পার্টিকুলার এখানে আলাদাভাবে কথা বলার প্রয়োজন নেই এই জন্য এটা অনেক বেশি এফেক্টিভ উইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য মোস্ট এক্সপেনশনারি ফিসকাল পলিসি এক্সপেনশনারি মানে কি এক্সপেনশনারি মানে হচ্ছে বিজনেসকে বাড়ানো হচ্ছে এটি কখন বাড়ানো হয় যখন 10 বিলিয়ন ট্যাক্স কাট হয় 10 বিলিয়ন ট্যাক্স কাট মানে হচ্ছে মানুষের ট্যাক্স কমিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্স যখন কমিয়ে দেওয়া হচ্ছে মানুষের হাতে টাকা বেশি থাকবে মানুষের হাতে যখন টাকা বেশি থাকবে তখন কি আমরা বলতে পারবো এটি হচ্ছে এক্সপেনশনারি বাকি এক্সপেনশনারি না এটি হচ্ছে বিজনেসকে এগুলোকে বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কন্ট্রাকশনারি বলতে পারবো বা বিজনেসকে কমিয়ে দিচ্ছে কেন সেক্ষেত্রে মানুষের হাতে টাকা থাকছে না মানুষের হাতে টাকা কমে যাচ্ছে আর এই ক্ষেত্রে যেহেতু 10 বিলিয়ন ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে মানে কমিয়ে দেওয়া হচ্ছে তাই আমরা বলতে পারবো মানুষের হাতে বেশি টাকা থাকছে ওপেন মার্কেট অপারেশনস বাই আরবিআই এমপ্লয়িজ অনেকবার বলেছি ওপেন মার্কেট অপারেশন আর সেল অ্যান্ড বাইং অফ দ্য পারচেস অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই আরবিআই অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস লাইক NBFCs or banks, commercial banks. Acha. Which one is the apex institution as the source of the providing rural credit? দেখো রুরাল ক্রেডিটের জন্য কি আছে আমরা খুব ভালোভাবে জানি যে রুরাল ক্রেডিটের জন্য নাবার্ড আছে নাবার্ড মানে কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটি স্টার্ট করা হয়েছিল 1982 এটি হচ্ছে স্ট্যাটিউটরি বডি মানে অ্যাক্টের মাধ্যমে এটিকে স্টার্ট করা হয়েছিল বা পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে এটিকে স্টার্ট করা হয়েছিল ক্লিয়ার রিজিওনাল রুরাল ব্যাংকস মানে কি রিজিওনাল রুরাল ব্যাংকস যেখানে হচ্ছে 50% শেয়ার থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের 15% শেয়ার থাকে স্টেট গভর্নমেন্টের আর 35% শেয়ার থাকে কোনো একটি কমার্শিয়াল ব্যাংক সবাই মিলে এসে এই রিজিওনাল রুরাল ব্যাংক তৈরি করে স্টেট কোঅপারেটিভ বা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একটি পার্ট দুটি আলাদা পার্ট
আচ্ছা, which one of the following is not the objective of monetary policy in India? মনিটারি পলিসির এখানে কোনটি অবজেক্টিভ নয়? টু অ্যাক্সেলারেট ইকোনমিক ডেভেলপমেন্ট, অবশ্যই এটি একটি পার্ট। অ্যাচিভ প্রাইস স্টেবিলিটি, প্রাইসকে স্টেবল রাখার জন্য। টু রেগুলেট ফরেন, দেখো ফরেন ট্রেড মনিটারি পলিসির কোনো এটি পার্ট না, এটি আমাদের ফিসক্যাল পলিসির একটি পার্ট। টু স্টেবিলাইজ এক্সচেঞ্জ রেট, এটি আমরা বলতে পারবো আরবিআই এখানে হস্তক্ষেপ করে সাধারণত, যেহেতু ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেটকে আমরা ইউজ করি, তাই আমরা বলতে পারবো যে আরবিআই এখানে মাঝে মাঝে হস্তক্ষেপ করে, তাহলে মনিটারি পলিসির মধ্যে ডিও করে, তার মানে সি পড়ে না। আচ্ছা, against the backdrop of the disinvestment policy of the government of India, new public sector enterprises policy to Atmanirbhar Bharat was notified. দেখো, প্রথমত ডিসইনভেস্টমেন্ট পলিসির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে পাবলিক থেকে, অপোজিট পার্টি থেকে, কিন্তু সেই সময় এই পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের নতুন আরেকটি পলিসি নিয়ে আসা হয়েছিল কততে 4th February 2021। এটিকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রাখতে পারো, তার মানে এটি কারেন্ট ইভেন্টের মধ্যে এসেছে। ওকে, এখানে কি, এখানে সাধারণত এটি কেন আনা হয়েছিল? কারণ গভর্নমেন্ট চাইছে যে পাবলিক সেক্টর যেগুলো রয়েছে সেখানে গভর্নমেন্ট যাতে কম হস্তক্ষেপ করে এবং প্রাইভেট যে সেক্টর আছে তারা যেন এসে কাজ করতে পারে। ডেফিসিট ফাইন্যান্সিং ইজ আকিন মানে সিমিলার টু ডেফিসিট ফাইন্যান্সিং। মানে কি, দেখো ডেফিসিট ফাইন্যান্সিং মানে হচ্ছে আমাদের সরকারের ইনকাম কম আর এক্সপেন্ডিচার বেশি, তার ফলে ডেফিসিট হয়েছে। এটিকে কার সাথে তুলনা করতে পারবো? এটিকে বলা হচ্ছে ফাইন্যান্সিং দ্য বাজেটারি ডেফিসিট থ্রু পাবলিক লোনস অ্যান্ড ক্রিয়েটিং অফ নিউ মানি। ডেফিসিট ফাইন্যান্সিং, দেখো এক্সপেন্ডিচার বেশি, ইনকাম কম, তার মানে এখানে আমাদের খরচ বেশি হয়ে যাচ্ছে, ইনকাম কম। এটিকে ফাইন্যান্স করতে গেলে কী করতে হবে? লোন নিতে হবে, অর্থাৎ এখানে পাবলিক থেকে লোন নিতে হবে, পাবলিকের কাছ থেকে, পাবলিক মানে কোনো ব্যাংক থেকে লোন নিতে হবে সরকারকে, এবং সেই যে ডেফিসিট সেটিকে ম্যানেজ করতে হবে। এটিকে আমরা কার সাথে তুলনা করতে পারবো? ফাইন্যান্সিং দ্য বাজেটারি ডেফিসিট থ্রু পাবলিক লোনস অ্যান্ড ক্রিয়েশন অফ দ্য নিউ মানি। বাজেটারি ডেফিসিটে যখন পাবলিক লোন অথবা নতুন মানি তৈরি করা হয়, প্রিন্ট করা হয়, সেক্ষেত্রে যে ধরনের আমরা কাজকর্ম হয় সেটিকে ডেফিসিট ফাইন্যান্সিংয়ের সঙ্গে আমরা তুলনা করতে পারবো। Which of the following regarding the activities of the RBI is not correct? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আরবিআইয়ের কোন অ্যাক্টিভিটি কারেক্ট নাই? The RBI now accords the substantial freedom to banks in optimizing their portfolios as well as the pricing their products. ব্যাংক এখন আরবিআই এখন সমস্ত ব্যাংকের নিজেদেরকে অনেকটা স্বাধীনতা দিয়ে দিয়েছে, নিজেদের যে প্রোডাক্ট আছে সেগুলোর আলাদা আলাদা প্রাইস ঠিক করার জন্য। Prudential norms have been instituted and the supervisory framework strengthened. প্রুডেন্সিয়াল নর্ম মানে কি? প্রুডেন্সিয়াল নর্ম মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্যাংকে এখন আরবিআই তরফ থেকে গাইডলাইন্স দেওয়া হয়েছে যে মানুষের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তাদের সলিউশনের জন্য কিছু জেনারেল গাইডলাইন্স দেওয়া হয়েছে, সেটিকে আমরা প্রুডেন্সিয়াল নর্ম বলবো। এটি হচ্ছে আরবিআইয়ের গাইডলাইন্স, এটি একদম ঠিক আছে। সি নাম্বারে কি আছে? The RBI now offers incentives to banks in the areas of the infrastructure financing and housing loans. এটিও ঠিক আছে, হাউজিং লোনস আর ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিংয়ের জন্য আরবিআই আলাদাভাবে স্পেশাল গ্র্যান্ট দেয়। Statutory preemptions have been progressively increased by RBI. দেখো এখানে কি, এখানে যেটি বলা হয়েছে যে কোনটি কারেক্ট নয়, এটি ভুল। কেন ভুল? এখানে যেটি বলা হচ্ছে স্ট্যাচুটরি প্রিএমশনস হ্যাভ বিন প্রোগ্রেসিভলি ইনক্রিজড। প্রিএমশন মানে কি? এই যে CRR বলা হচ্ছে, ক্যাশ রিজার্ভ রেশিও, SLR বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, সাধারণত এগুলোকে আরবিআই কমাতে চায়। কেন কমাতে চায়? কারণ যাতে ব্যাংকের হাতে বেশি টাকা থাকে। ব্যাংকের যদি হাতে বেশি টাকা থাকে তবে ব্যাংক মানুষকে বেশি দিতে পারবে টাকা, আর ব্যাংক যদি মানুষকে বেশি টাকা দেয় তার মানে অর্থনীতি অনেক উন্নত হবে। এই যে প্রিএমশন মানে কি? প্রিএমশন মানে হচ্ছে এই যে রিজার্ভ, এই রিজার্ভগুলোকে কমানোর কথা আমরা সাধারণত দেখতে পাই, বাট এখানে ইনক্রিজের কথা বলা হয়েছে, তার মানে ইনক্রিজ তো না, ডিক্রিজ হচ্ছে। বাজেটারি ডেফিসিট ডাজ নট ইনটু অ্যাকাউন্ট। বাজেটারি ডেফিসিট এর মধ্যে কি পড়ছে না? এর মধ্যে দেখো রেভিনিউ ডেফিসিট, ক্যাপিটাল বাজেট ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট আর ইন্টারেস্ট পেমেন্টস অন পাবলিক ডেফিসিট। দেখো ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট এটি কখন হয়? যখন বিদেশের সাথে আমাদের যখন দেশের ইম্পোর্ট এক্সপোর্ট হয় এবং সেখানে যখন ইম্পোর্ট বেড়ে যায় এবং এক্সপোর্ট কমে যায় তখন আমাদের এই ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট হয়। এটি পুরোপুরি ডিফারেন্ট জিনিস, এটি বাজেট ডেফিসিটের মধ্যে পড়ছে না, তার মানে অপশন সি। রেভিনিউ ডেফিসিট, রেভিনিউ যখন ইনকাম কম হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার বেশি হয়, অথবা ক্যাপিটাল বাজেট যখন ইনকাম কম হচ্ছে, এক্সপেন্ডিচার বেশি হচ্ছে, সেক্ষেত্রে যে ডেফিসিট হয় তাদেরকে আমরা যথাক্রমে রেভিনিউ ডেফিসিট আর ক্যাপিটাল বাজেট ডেফিসিট বলবো। ইন্টারেস্ট পেমেন্ট ডেফিসিট অন পাবলিক ডেটস এটিও আমাদের বাজেট ডেফিসিটের মধ্যে পড়ছে। ক্লিয়ার? GST was recommended. GST মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটি স্টার্ট করা হয়েছিল 1st of July 2017 এটি স্টার্ট করা হয়েছিল। আর এটি হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্স। এটি একজন মানুষ যদি পে না করে অন্যজন মানুষ তার জন্য পে করতে পারে, তাই এটি ইনডাইরেক্ট ট্যাক্স। এটি 30th ফাইন্যান্স কমিশন এটিকে রেকমেন্ড করেছিল, যার মাধ্যমে অনেকগুলো ট্যাক্সের আওতায় চলে আসে, যেমন এক্সাইজ ডিউটি, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেমন CST বা সেন্ট্রাল সেলস ট্যাক্স, এই সমস্ত কিছু জিএসটির আন্ডারে চলে এসেছে। দ্য সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ ইনভলভস। দেখো সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ এর মধ্যে কী আছে?
পঞ্চায়েতি রাজের মধ্যে আমরা খুব ভালোভাবে জানি যে এখানে একদম গ্রাউন্ড লেভেলে আছে ভিলেজ, তারপর আছে ভিলেজ পঞ্চায়েত যেখানে আছে গ্রাম পঞ্চায়েত, তারপর কি আছে ব্লক। ব্লক মানে কি যতগুলো ব্লক ততগুলো আমাদের পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি এখন কতগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে 341, আর ভিলেজ কতগুলো আছে অলমোস্ট তোমরা মনে রাখবে 3342। ওকে, পঞ্চায়েত সমিতির ডিস্ট্রিক্ট যতগুলো আছে 23টি ডিস্ট্রিক্ট আছে, বাট 23টি আমাদের জেলা পরিষদ নেই, এখন কতগুলি আছে 20টি। এখন এগুলোকে আমরা কি বলতে পারবো পঞ্চায়েতি রেজিস্ট্রেশনের টিয়ার। এটি হচ্ছে ফার্স্ট টিয়ার, এটি হচ্ছে সেকেন্ড টিয়ার, এটি হচ্ছে থার্ড টিয়ার। Impossible trinity disallows the simultaneous achievement of dash dash dash. Which of the following statement is correct? একটু আগে বললাম, আগে এর মোটামুটি 3-4টে 10টা কোয়েশ্চেন আগে ছিল এই ইম্পসিবল ট্রিনিটি, অর্থাৎ কোনো একটি দেশের আগেই বলা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট, মনিটারি ইন্ডিপেন্ডেন্স আর তার সঙ্গে ক্যাপিটাল ওপেনিং এগুলো একসঙ্গে থাকতে পারে না। তার মানে সেগুলো কি, সেগুলো হবে ফিক্সড এক্সচেঞ্জ রেট, মনিটারি ইন্ডিপেন্ডেন্স আর ক্যাপিটাল ওপেনিং একসঙ্গে থাকতে পারে না। তার জন্য আরবিআই কি করেছে, আরবিআই ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট ইউজ করে, মনিটারি ইন্ডিপেন্ডেন্স আরবিআই হ্যান্ডেল করে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেনিং তার জন্য পার্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি ইউজ করছে ইন্ডিয়া। বৈধত্তি রুল ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটি কোন ধরনের রুল? এটি হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট। বলা হচ্ছে কোনো একটি দেশের পরের বছরের যে ফরেন যে ডেটগুলো রয়েছে বা ফরেন কিছু ডেটগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে আগে থেকে রেডি হয়ে থাকতে হবে, অর্থাৎ রিজার্ভ রাখতে হবে। অর্থাৎ আমাদের আগে থেকে আমরা যেন রেডি হয়ে থাকতে পারি, অর্থাৎ রিজার্ভ ম্যানেজমেন্ট। এই রিজার্ভ ম্যানেজমেন্টকে গুইদত্তি রুল বলা হয়। আর এই গুইদত্তি রুল পাবলো গুইদত্ত, তিনি আর্জেন্টিনার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, ডেপুটি ফাইন্যান্স মিনিস্টার। কত সালে ছিলেন? 1999-এ তিনি এই সময় এই গুইদত্তি রুল এটি স্টার্ট করেন। এটিকে রিজার্ভ ম্যানেজমেন্টকে প্রকাশ করে। স্ট্যাগফ্লেশন রিফার্স টু এ সিচুয়েশন হুইচ, দেখো স্ট্যাগফ্লেশন এর মধ্যে দুটি ওয়ার্ড আছে, একটি কি স্ট্যাগন্যান্ট। স্ট্যাগন্যান্ট মানে থমকে যাওয়া, অর্থাৎ ইকোনমি থমকে গেছে। তার সঙ্গে আবার কি ইনফ্লেশন আছে, ইনফ্লেশনের দ্রব্যমূল্য বৃদ্ধি আছে। তাহলে স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে এখানে আনএমপ্লয়মেন্ট আছে, হাই আনএমপ্লয়মেন্ট। তার সঙ্গে আমরা কি বলতে পারবো, ইনফ্লেশন আছে। তার মানে হাই আনএমপ্লয়মেন্ট, রাইজিং আনএমপ্লয়মেন্ট, তার সঙ্গে ইনফ্লেশন, অর্থাৎ অপশন সি। Which plan in India is called as the plan for managing the transition from centrally planned economy to a market economy? দেখো সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি থেকে মার্কেট ইকোনমি বা এলপিজি রিফর্মের কথা বলা হয়েছে। এইটি কোন রিফর্মে আনা হয়েছিল? 8-5-year প্ল্যান। 8-5-year প্ল্যান মানে 1992 থেকে 1997, যেখানে মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যাতে সব কিছু ঠিক করে দেয়, এই জন্য এলপিজি রিফর্ম আনা হয়েছিল অ্যাট দ্য টাইম অফ পিভি নরসিংহ রাও আর ফাইন্যান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিং এর সময়। ক্লিয়ার? এরপর কি আছে? দ্য ইয়ার 2015 উইটনেস ওয়ান ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল ইভেন্ট দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যাকে এমডিজি বলা হয়। এমডিজি সেখান থেকে কি করা হয়েছিল? which were in place from 2015 were placed. এখন এমডিজি থেকে কি আনা হয়েছিল? এসডিজি। এসডিজি মানে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মানে কি, ভালো করে দেখো। এখন এমডিজি এই গোল 2015 সালে, এই গোল 2010 সালে এমডিজি গোল আনা হয়েছিল 2010 এবং বলা হয়েছিল 2015-র মধ্যে হাঙ্গার, মানুষের দারিদ্রতা, ডিজিজ, এই সমস্ত কিছুকে দূর করে দেবে 2015-র মধ্যে। তার জন্য আটটি আলাদা আলাদা গোল আনা হয়েছিল, কিন্তু সেটি যখন পুরোপুরি সম্পূর্ণ কাজ হয়নি, তার জন্য এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আনা হয় কত সালে? 2015-তে। এবং বলা হয় 2030 সালের মধ্যে এই সমস্ত যে প্রবলেম ছিল সেগুলোকে দূর করা যাবে। এখন কতগুলি গোল আনা হয়েছে? 17টি। তাহলে প্রথমে গোল আনা হয়েছিল 8টি, এখন গোল আনা হয়েছে 17টি। ক্লিয়ার? এটি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি। ওকে, আজকে 100টি অনেকগুলো প্রশ্ন ছিল, আর যেহেতু অনেকগুলো প্রশ্ন ছিল একটু সময় বেশি লাগছিল, ওই জন্য একটু স্পিডে হয়ে গেল ক্লাসটি। এরপরে যখন পার্টিকুলার ক্লাস আনবো কোনো টপিক ধরে তখন আরও ডিটেলসে আলোচনা করা যাবে। যেহেতু অনেকগুলো প্রশ্ন থাকে তাই একটু স্পিডে করতে হয়। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।